Is it okay? On air. Yeah, okay. আমি আগে সাউন্ডটা দেখে নিচ্ছি, দেন আমরা সাউন্ড একটু চেক করে প্লিজ। সাউন্ড চেক করে ওকে, উই আর লাইভ। রানি ভালো আছো? আমি লাইভটা লাইভটা খুঁজে পাইছি। আরে হেভি লাগতেছে তো। ওকে, টু সাউন্ড রিপ্লে তো আমার পেজে পাবা, পেজটা। সাউন্ডটা দেখো ঠিক আছে কিনা? হ্যালো হ্যালো। নো, নট সাউন্ড ইজ নট কুল। ওটা একটু খোলো, পাঁচটা ওইটা না, হ্যাঁ ওটা খুলে আবার দাও। ওকে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ রানি, একটু কথা বলো তো। হ্যাঁ মঞ্জু ভাই, হাই কেমন আছো? গাইজ, আমরা একটু সাউন্ডটা ঠিক করে নিচ্ছি, দেন কথা বলছি। ওকে, ও কুল, দিস ইজ গুড। আরে দিস ইজ গুড। ওকে, আই হোপ সাউন্ড ইজ ওকে। ওকে, সো আমরা ওয়েলকাম টু মঞ্জু আহমেদ শো। আমার গেস্ট আজকে রানি। ও আমার অনেক আগের ফ্রেন্ড, কিন্তু ও আরেকটা নাম আছে আমরা যেটা দিয়েছিলাম, তো জাহান হাসান। রানি, ওয়েলকাম টু মাই শো। আমি তোমাকে রানিই ডাকবো, বিকজ লাইক আমরা ওইভাবেই তোমাকে চিনি। খুব বেশি দিন আমরা না চিনি না। আমরা অনেক বছর ধরে চিনি দুজনকে। ওকে, সো রানি একসময় লাক্সে ছিল, আমার যেখান থেকে কেরিয়ার শুরু। লাক্সের আগে বেসিক্যালি আমি আনন্দধারার আগে ভোরের কাগজ ছিলাম। বাট যখন আচ্ছা এসে একটু ফ্রেম ঠিক করো, রানির এদিকে বেশি স্পেস, আমার এদিকে স্পেস কেটে যাচ্ছে। এই যে এটা লাইভটা, লাইভের তোমাকে তো দেখা যাচ্ছে বেশি। হ্যাঁ হ্যাঁ, মানে যে এদিকে একটু কেটে দাও তাহলে হয়ে যাবে স্পেসটা। আমি সরে গেলে কেটে যাচ্ছে, তো সেই জন্য বললাম। ওকে ওকে গাইস, আমরা বর্ষা নিয়ে যা হচ্ছে আসলে লাস্ট 2 আওয়ার্সে যেটা হয়েছে, সবাই মানে অস্থির করে ফেলতেছেন আপনারা। বেশি হয়ে গেল। কুল, দিস ইজ কুল। ওকে, এই লাইটটা কি থাকবে? আমি হাউস লাইটটা থাকবে? তোমার শেডো কাটতেছে দিলে এটা? আচ্ছা, দিস ইজ কুল না? দিস ইজ গুড। ওকে, সো আমরা বর্ষাকে নিয়ে শুরু করবো, কিন্তু অনেক কথা আছে। রানীর প্রচুর টপিক আছে, সেগুলো নিয়ে আমরা অনেকদিন ধরে বসতে যাচ্ছিলাম। ও ছিল কেনিয়াতে, এখন বাংলাদেশে চলে আসছে। কেনিয়ার চেনে কেউ বাংলাদেশি ভালো লাগে, বাট কেনিয়াতে আমাকে দাওয়াত দিছিল, আমার যাওয়া হয় নাই। কেনিয়ার ফরেস্ট এই সারাক্ষণ লাইভে তাকে থাকবে এখন। আচ্ছা ঠিক আছে, বাদ দাও, আমি দেখবো না, তো পরে দেখবো না পরে। বাট সো বর্ষাকে নিয়ে যা হচ্ছিল, আমরা রানীর সাথে একটু কথা বলবো, বিকজ ও আসলে এই স্ট্রেস অ্যান্ড অল দ্যাট, মেন্টাল হেলথ নিয়ে তুমি অনেক কাজ করতেছো, কথা বলতেছো, অ্যান্ড শি ইজ অলসো ডিজাইনার। ওর এইসব নিয়ে কথা বলতেছে। এর মধ্যে আমরা ট্রাই করবো আমি বর্ষা এবং আকাশ দুজনকে কানেক্ট করতে। আর আই হোপ বর্ষা ইজ লাইভ, যেটা দেখতেছিলাম, নাটক হলেই ভালো, যেটা আমি বারবার তখন আমরা পোস্ট করতেছিলাম যে বেঁচে থাকাটা সুন্দর, যেভাবে যে পারে বেঁচে থাকুক। বিকজ কেউ আসলে চাইবে না এইভাবে একটা মানুষ চলে যাক, যতটা ডিস্টার্বই করুক, যত মিথ্যাই বলুক, নো ম্যাটার হোয়াট, প্রতিটা মানুষের বেঁচে থাকার অধিকার আছে। অ্যান্ড ও ভুল করছে, ভুল স্বীকারও করছে অনেকবার, এবং হয়তো আজকে সবচেয়ে বড় ভুলটা করছে, যদি ও করে থাকে। আই হোপ যে ও করে না এটা, আই হোপ যে ও হ্যাক করছে যেটা বলতেছে, আমরা সেটা জানার ট্রাই করবো। ডেফিনেটলি আমি বর্ষাকে একটু পরে ফোন দিব, আর আপনাদের কিছু কোশ্চেন্স ছিল, সেই কোশ্চেনগুলোর আমরা অ্যান্সার দেওয়ার ট্রাই করবো। রানী, ওয়েলকাম। তুমি কিছু পোস্ট দেখছো, ওটার নাম একটু। আমি একটু আগে তুমি বললা যে বর্ষা চৌধুরী যিনি, ওনাকে নিয়ে তুমি পোস্টগুলো দেখো, তো আমি জাস্ট লিটারালি শকড হয়ে গেলাম যে হ্যাঁ, তাকে আমি কিছু পোস্টে অনেক আগে দেখেছি, কিছু লাইভ টাইপ শেয়ার করতে দেখেছি, মানে কিছু লাইভের মধ্যে বিভিন্ন সময় এসে বিভিন্ন রকম কথাবার্তা দেখেছি যে রিলস এর মাধ্যমে। সো আমি যখন তুমি এসে বললা যে মারা গেছে নাকি, আমি তো আসলে সকালবেলা থেকেই ফেসবুকে নাই। সো কালকে থেকে আমরা অন্য কিছু টপিক নিয়ে ওই ইন্ডিয়া পাকিস্তান এইসব কিছু দেখতেছিলাম নিউজের মধ্যে। তো সকাল থেকে আমি আসলে ঘুমে তারপরে এখানে চলে আসছি, তুমি এসে বললা যে এরকম নিউজ, তো তারপরে আমি স্ক্রল করে যেটুকু জানলাম। ওকে, তো একটা দুটো কমেন্ট নিচ্ছি, তার আগে আমরা একটু রিকেপ দিয়ে নিই, যেহেতু বর্ষা নিয়ে আসলে অনেকেই জানতে চাচ্ছিল। মানে এত, মাই গুডনেস, আমি জানতাম না, কিছুই জানতাম না। আমাকে আমার টিম থেকে দিচ্ছে, আমার প্রোফাইলে, আমার ইনবক্সে দিচ্ছে, আমাদের পেজের ইনবক্সে দিচ্ছে নন স্টপ মেসেজেস যে বর্ষা নাকি মারা গেছে। তো সেই জন্য আমরা আসলে প্রথম যে পোস্ট আমাদের ওইটাই বলতেছি যে বর্ষার একটা পেজ আছে, সেই পেজ থেকে একটা পোস্ট শেয়ার করা হয়েছে, সেটা আমাদেরকে শেয়ার করা হয়েছে যে ভাইয়া বর্ষা নাকি মারা গেছে। তো তখন ওই বর্ষার ওইটা নিয়ে লাইফস্টাইল পেজে যে লেখা আছে যে আজ 12টা 20 মিনিটে বর্ষা চৌধুরী এই পৃথিবীর মায়া ত্যাগ
হার্ট অ্যাটাক করে চলে গেছেন। হ্যাঁ, তো সেটা আমরা পোস্ট করে লিখলাম যে এটাও যেন আরেকটা মিথ্যা হয়, বিকজ ও প্রচুর মিথ্যা কথা বলে গেছে আমার শোতে, আকাশ টাকাশ সবার সাথে মিথ্যা কথা বলছে। তো আমি লিখছি যে এটাও যেন আরেকটা মিথ্যা হয়, বেঁচে থাকা সুন্দর বর্ষা। তো ওইটা 3 ঘন্টা আগের ঘটনা। তো 3 ঘন্টা আগের ঘটনার পরে যেটা হয়েছে, একজন একজন করে মানে হাজার হাজার মানুষ আমাদেরকে টেক্সট পাঠাচ্ছিল। আমি কয়েকজনের টেক্সট পড়ে শোনাইতে চাই আসলে, তাহলে বোঝা যাবে যে আসলে ওরা কি চাচ্ছিল এক একজন। যেমন আমাকে নক করলো হচ্ছে নাহিদা নিশি। ও আমাকে আমার প্রোফাইলের কথা বলছি, পেজের গুলো তো হাজার হাজার, ওগুলো বলা যাবে না। প্রোফাইলের যারা আমার সাথে কানেক্টেড, আমার সাথে পার্সোনাল প্রোফাইলে, তাদের কথাগুলো বলি। ও আমাকে একটা লিখলো যে ভাইয়া বর্ষা নাকি মারা গেছে, ইজ ইট ট্রু? তো আমি বললাম নট শিওর ইয়েট, আকাশ শুড নো, মানে আকাশ নিবিড়। তো দেন ও আমাকে একটা স্ক্রিনশট পাঠাইছে, ওই যে বারিশ হক, ও একটা পোস্ট করছে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বর্ষা চৌধুরী আর নেই, ওনার সকল ভুল আমরা ক্ষমা করে দেই। এরপর নিচের লাইনে আবার লিখছে বারিশ, যদি ঘটনা সত্যি হয়ে থাকে ওনাকে নিয়ে ট্রল করা বন্ধ করুন প্লিজ। সবাই আসলে শিওর ছিল না যে এরকম যদি হয়, সেই জন্য বারিশ ওইটা লিখছে। আচ্ছা, দেন এটা আমাকে ও দিল এটা। ওর পরে আমাদের মিয়ামি আছে, ডাক্তার মিয়ামি, তুমি ওকে চিনো রাইট? ও শি কল যে ওনাকে মারা গেছে, আমি বললাম আই ওয়াজ নট শিওর। দেন আয়েশা পায়েল, আমাদের একটা ফ্রেন্ড লিস্ট আছে, ও বলছে ভাই বর্ষা চৌধুরী নাকি মারা গেছে, ইজ ইট ট্রু? তো আই সেড যেটা পোস্ট করতেছি আমরা সবার কাছে আপডেট নিয়ে, যে চেক মাই পোস্টস, ওকে। দেন রাজীব দাস, হি কল্ড, রোকসান আক্তার, দে নকড। দেন আমি আকাশ নিবিড়কে নক দিলাম যে ভাই কাহিনী কি? ও বললো যে ভাই এটাও নাটক, আমি 309 তোমাকে দেখাইছি রে, যে দেখলা তুমি যে 309 মামলা করেছি। 309 মামলা কি আমি তো জানি না, আমি তো লড়াই। ওকে, সো সো আমরা এই যে প্যারায় আসি, এই প্যারাগুলো থেকে আসলে অনেকেই, যেটা এখন লাইভে আপনারা বলতেছেন যে আমরা এখান থেকে মুক্তি চাই। এনিওয়েজ, তো আপডেট যেটা হয়েছে, আপডেটটা হচ্ছে বর্ষা চৌধুরী বেঁচে আছেন বলে নিশ্চিত করে পোস্ট করেছেন তনি এবং দিশা মা, যেটা রিমা, ও পোস্ট করে সেটা লিখছি। অ্যান্ড তনি একটা কথা লিখছে, সেটা হচ্ছে বর্ষা মারা যায়নি, অসুস্থ সে, মিথ্যা নিউজ ছড়ানো আইনত দণ্ডনীয় অপরাধ, বর্ষাকে কাউন্সিলিং করে সুস্থ জীবনে ফিরিয়ে নিয়ে আসার দায়িত্ব আমি নেব, আমাকে সেই সুযোগ যদি দেয়। তো প্রথম কথা হচ্ছে মিথ্যা নিউজ ছড়াইছে কে, কার পেজ থেকে গেছে? ওর পেজ থেকে গেছে। তো মিথ্যা নিউজটা তো নিজেই হয়তো ছড়াইছে, অন্য কেউ তো ছড়ায় নাই। আর যদি তনি যদি কাউন্সিলিং করে ফিরে আনতে চায়, তাহলে ইটস আ গুড থিং আই গেস। মানে ধরো তুমি যদি কারো দায়িত্ব নাও যে না ভাই এই মেন্টাল ডিসঅর্ডারে আছে, আচ্ছা মেন্টাল ডিসঅর্ডার নিয়ে যে আছে, তুমি ওদের নিয়ে কাজ করো। ওই যে বর্ষা নিজেও আমার শোতে বলে গেছে যে আমার তো মেন্টাল ডিসঅর্ডার ভাইয়া, আমার তো মাথা ঠিক নাই, আমার তো আসলে আমার শুধু আমার লাইন হয়ে যায় আঁকা বাঁকা। তো ওইটাকে সোজা কিভাবে নেওয়া যায়, তুমি যদি একটু আমাদেরকে। পোস্ট ট্রমা ডিসঅর্ডার, পিটি এসডি যেটা, হ্যাঁ, যেটা, বাট ও কি পিটিএসডি? ও মনে হয় ডেফিনেটলি মেন্টাল ডিসঅর্ডার বলে। ও বিকজ অফ ওর লাইফের আসলে হ্যাপিনেস গুলো ডিফারেন্ট জায়গা থেকে আসে। এখন লাইফের হ্যাপিনেস গুলো আমরা অনেক জায়গা থেকে খুঁজে পাওয়ার চেষ্টা করি। ওর লাইফে হচ্ছে কন্ট্রোভার্সির মধ্যে থাকতে হয়তো বা পছন্দ করে, সেই জন্য যখন কন্ট্রোভার্সি, যে ও খুব নেগেটিভ কন্ট্রোভার্সি, আমরা এখন যেটা দেখি যে পজিটিভ কন্ট্রোভার্সি সে চেয়ে নেগেটিভ কন্ট্রোভার্সি গুলোকে বেশি মানুষজন ভাইরাল করে। যেমন এই মুভমেন্টে যদি তুমি বলো যে তোমার বর্ষা চৌধুরী, শি ইজ দ্য নাথিং ওয়ান ইন কোনো সাবজেক্টের মধ্যেই আমাদের দেশের মধ্যে পড়ে না, সে কোনো হচ্ছে প্রোডাক্টিভ কোনো ইস্যুজই না আমাদের দেশে। তাকে নিয়ে আমাদের এত মাথা ব্যথা কেন? সে মারা গেছে না, যে জ্যান্ত হয়ে আছে, সেটা নিয়ে আমাদের কোনো ইস্যুজ হইতে পারে না। আমাদের দেশে ইস্যুজ হওয়া উচিত যে হ্যাঁ আমাদের দেশের কোন জায়গাটা প্রোডাক্টিভ, কোন জায়গাটা প্রোডাক্টিভের বাইরে, কোন জায়গাটা কাজ চলতেছে, কোন জায়গাটাতে কাজ হচ্ছে না। এই ব্যাপারগুলো, দেশের উন্নতি অনুন্নতি, এই সাবজেক্ট গুলো নিয়ে কখনো কথা হয় না, এগুলো নিয়ে কোনো কন্ট্রোভার্সি হয় না। কে মারা গেল, কে হইতেছে যে ইমোশনালি চলে গেল, এগুলো নিয়ে হচ্ছে যে প্রচুর মানুষের হচ্ছে যে এই যে মানুষের যে এই যে জানার এই জায়গাটা, আগ্রহগুলো, এই যে এটাকে আমরা কি বলবো বাংলা ভাষা, আজিরা আলাপ। এই আজিরা আলাপের বেলায় যে মানুষের যে আগ্রহটা, হ্যাঁ, এই আগ্রহের জায়গাটা আসলে মানুষের, আসলে তুমি কি মনে করো নর্মাল স্ট্রেসে মানুষ আছে, নাকি মানুষের একটা ট্রমাটাইজেশন বা মেন্টাল ডিসঅর্ডার থেকে মানুষের এই জিনিসগুলা থেকে মানুষজন করতেছে? তো আমার কাছে মনে হয় যে মেন্টাল ডিসঅর্ডার পার্সনরাই এরকম মানুষজন বেশিরভাগই করে বলেই মানুষজন এই টপিক গুলাকে বেশি
নিয়ে মাথা ব্যথা হচ্ছে অনেক কিছু নিয়ে আমাদের দেশে পড়ে আছে, আমাদের লাইফের অনেক রকম সমস্যা। বাট ডেফিনেটলি আমি ওই টপিকে যেতে চাই, কিন্তু এই টপিকটা তুমি যেটা আমি জানতে চাচ্ছিলাম তোমার কাছে, বিকজ শীর্ষ সোশ্যাল মিডিয়াতে তুমিও দেখতেছো, আমি তোমাকে কি বললাম, লাস্ট 3 আওয়ার্স যেটা হয়েছে আমাদের পেজ জ্যাম হয়ে গেছে, আমরা কিছু করতে পারতেছিলাম না, না রিপ্লাই করতে পারতেছিলাম না, কোনো কিছু করতে পারতেছিলাম, এই যে নন স্টপ মেসেজেস, বিকজ আমার এখানে যেহেতু শোগুলো গেছে অনেকগুলো, তো সেই জন্য ওরা জানতে চাচ্ছিল যে ভাইয়ের কাছ থেকে জানতে চেষ্টা করি। সো আমি তখন ওই যে আকাশকে জিজ্ঞেস করলাম। এখন আরো যা যা হয়েছে, যে ওর মেয়ে যারা বলছে যে আমরা এখনো কিছু জানি না, এই যে বিকজ অফ কি দোজ হু কিপস মেসেজিং মি অ্যান্ড হেটিং বিকজ অফ হোয়াট মাই মাদার হ্যাজ পোস্টেড অন হার ফেসবুক, প্লিজ স্টপ হেটিং, উই আর স্টিল ট্রাইং টু রিচ আউট টু হার, হার ফোন ইজ টার্নড অফ অ্যান্ড উই আর নট উইথ হার, অ্যান্ড দ্য রিল ওয়াজ আপলোডেড ইয়েস্টারডে বিফোর এভরিথিং হ্যাপেন্ড। তো আমার কথা হচ্ছে, মেয়ে জানে না মায়ের খবর, একসাথে থাকে ওরা, কিছু বুঝতেছি না কিভাবে জানবে, ওর মা তো সুস্থ হয়ে আছে, এখন হচ্ছে ওর মা ফেসবুকে কি পোস্ট দিছে এটা নিয়ে কি আর মেয়ে বসে আছে? হয়তো সামনে বসে পোস্ট দিচ্ছে, এটাও হইতে পারে। হ্যাঁ, এখন তুমি হয়তো বা হচ্ছে যে মনে করো যে মুভি টুভি দেখতেছে বা অন্য কোনো কিছু নিয়ে ব্যস্ত, এখন মা কি পোস্ট দিছে সেটা নিয়ে যে তুলকালাম দেশে ঘটে গেছে ঘটনা, তো এটা তো হয়তো বা মেয়ে জানো। কিন্তু আমার কথা হচ্ছে সেখানে না, ওরে নিয়ে তো তুলকালাম ঘটনার কারণটা কি, আমাকে সেটা বুঝাও। মানুষজন ওকে দেখতে মনে হয় পছন্দ করে, ও বলতেও পছন্দ করে, পছন্দ করে না তো মানুষ পছন্দ না করলে মানুষ দেখে কেন, এটাও আমার কথা। এবং মানুষ এত ভাইরাল হয় কেন? তুমি কয়টা মানুষকে তুমি দেখবা, যে আমার যতদূর মনে আছে যখন সরকার আমলে কয়টা কোন মন্ত্রী কোন পোস্টে থাকে এটাই আমি সঠিকভাবে জানি না, কিন্তু আসলে কোন কন্ট্রোভার্সিতে কে পপুলার এটা আমি জেনে যাচ্ছি। তো সো ইটস ডিপেন্ড অন ইউ যে তুমি কোন ব্যাপারে ইন্টারেস্টেড, এটা হচ্ছে আমি পাবলিকের উপরেই ছেড়ে দিলাম। পাবলিক সোশ্যাল মিডিয়াতে এই যে টক্সিসিটি, আচ্ছা আকাশ ভাই ব্রো, এই যে আপনি লাইভে আছেন আমার সাথে, একটু বলেন ঘটনাটা কতটুকু বলতে পারবেন, আমাদের শেয়ার করতে পারবেন? আমরা একটা লাইভ করতেছি এই বর্ষার এই ঘটনা নিয়ে। আমি যেটা খবর পাইছি, উনি ওনার মা ওরা দুজন হচ্ছে কোর্টে গেছে, বুঝছেন, কোর্টে হচ্ছে আমার নামে ধর্ষণ মামলা দিতে গেছে। উনি এই নাটকটা করছে, ওনার কোনো আইডি আপনার হচ্ছে হ্যাক হয়নি, উনি মূলত একটা চালবাজি করছে। চালবাজিটা এরকম, এটা হচ্ছে যে আমাকে সবাই ফোন দিবে, কারণ ওর নাম্বার তো বন্ধ, যেহেতু ওর সাথে আমি একটা একমাত্র আর হচ্ছে যে শত্রু আমি, ঠিক আছে, যেহেতু আমার নামে ধর্ষণ মামলা দিতে গেছে, তাহলে আমাকে ব্যস্ত রাখবে এবং উনি হচ্ছে যে ওনার মামলা করবে। কিন্তু আমি যেটা করছি, যেহেতু যুব সমাজে বারবার মিথ্যা নাটক করে সুইসাইড অ্যাটেম্প নিচ্ছে, আমি 309 ধারা এবং 506 ধারায় আজকে একটা মামলা তার নামে ঠুকে দিচ্ছি। আপনার সাথে দেখা হয়েছে? আমার সাথে দেখা হয়নি, কিন্তু আমার তো অনেক ধরনের সোর্স আছে, তারা ভিডিও করে পাঠাইছে যে উনি ওর মায়ের সাথে কোর্টের বারান্দায় ঘুরতেছে। ওকে, তো সেইখান থেকে এই যে পোস্টগুলো করা হইতেছে, যে মৃত্যুর গুজব ছড়াচ্ছে এবং আপনাকে সবাই ফোন দিচ্ছে, আমাদেরকে ফোন দিচ্ছে, ইভেন আমি আপনাকে নক দিলাম, একটু বলবেন আসলে মানে কি হইতেছে, কেন এরকম? আমার কাছে মনে হচ্ছে যে ও হচ্ছে সাইকো, মানে ও তো এমনিতেই সাইকো, এটা হচ্ছে মানুষকে একটা আই ওয়াশ করাচ্ছে, যেটা হচ্ছে যে আমরা দেখছি কিন্তু বড় বড় যারা সেলিব্রিটি আছে ওরা হুদে একটা পোস্ট দেয়, মানুষ আলোচনায় থাকবে, কিন্তু এটা করে হচ্ছে কি আমার পরিবার ভয় পাচ্ছে, আমার একটা ছোট বোন আছে সে ভয় পাচ্ছে এবং আমি ভয় পাচ্ছি, যে সে একবার দেখলাম যে মরার জন্য গলায় দড়ি দিয়ে নাটক করলো, তারপর আবার কি করলো হাসপাতালে ভর্তি হলো, পরে আমাকে বিয়ের অফার দিল, বিয়ে করবো কিনা, আমার সাথে দেখা করার অফার দিল এবং আমার মামলা তোলার জন্য পা হাত ধরতেছে। তাতে করে হচ্ছে কি ওরা ও আসলে কি করবে বুঝতেছে না, কিন্তু ও তো জানে না ওর নামে অলরেডি 21টা মামলা হয়ে গেছে। আমরা আসলে সিকোয়েন্স বাই সিকোয়েন্স এখন শুধু মামলাই দিচ্ছি, ওকে ধরতেছি না। এরপরে সিকোয়েন্স হবে, ওকে শুধু ধরবো, ওকে হচ্ছে জামিন দেবো না, এরপর হচ্ছে ওকে জেলে রাখবো, ওকে আর বাইরে বের করবো না, মানে সিকোয়েন্স অনুযায়ী আমরা আসলে কাজ করতেছি। ওকে, 309 ধারাটা কিসের? এটা 309 ধারা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি কাউকে হুমকি দেয় যে আমি আকাশ নিবিড়ের জন্য মারা যাচ্ছি, ঠিক আছে, আমি মরে গেলে আকাশ নিবিড় দায়ী থাকবে, এটা হচ্ছে যে এটা হচ্ছে যে সুইসাইড অ্যাটেম্পের একটা মামলা আছে, যেটা হচ্ছে যে যে কাউকে যদি সুইসাইড করার আগে নাম লিখে দেওয়া হয় সেক্ষেত্রে একটা মামলা, একটা ধারা আছে, সেটা হচ্ছে 309 ধারা। যেহেতু সে আমাকে বউ হিসেবে স্বীকার করছে, আমি স্বামী হিসেবে আমার কাছে মনে হচ্ছে যে বউ আসলে পাগল হয়ে গেছে, উনি সমাজকে একটা মেসেজ দিচ্ছে যে মানুষকে ভয় দেখাতে গেলে আমাকে সুইসাইডের নাটক
সাজাতে হবে। ওকে, তাহলে কি ওই লোকটা ভয় পাবে, তখন হচ্ছে যে সবকিছু মেনে নেবে। কিন্তু এটা হচ্ছে এটার একটা আইন আছে, সেটাতে 309 ধারার যে আইনটা, যে কেউ যদি সুইসাইড অ্যাটেম্প নিয়ে ভয় দেখায়, সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করে, সেক্ষেত্রে আপনি হচ্ছে ওই মহিলা অথবা নারীকে আপনি মামলা দিতে পারবেন। এবং আমি কোর্টে আজকে দাঁড়িয়ে হচ্ছে যে জজকে জিনিসটা বলতে পারছি, সে জিনিসটা শুনছে এবং পিবিআই তদন্তে উনি আজকে দিছে আর কি, তদন্তে পাঠাইছে। ওকে, মানে এটা তো সুইসাইড তো না, ও তো বলতেছে যে ও হার্ট অ্যাটাক করে মারা গেছে। যে এটাই হচ্ছে সুইসাইড অ্যাটাক, মানে হচ্ছে যে আপনাকে এবং দেশবাসীকে জানাবে আমি আকাশ নিবিড়ের জন্য। উনি কিন্তু গতকাল একটা মেসেজ, আপনার একটা মেসেজ দিয়ে গেছে, সেটা হচ্ছে যে আমি যদি মরে যাই, আমার হচ্ছে হার্ট স্ট্রোক হয়েছে, আমার রিং পড়াবে, সানি, মুন্না এবং আকাশ নিবিড় দায়ী থাকবে। তারপরে দেখবেন যে সে সকালে এসে দিল যে আপনারা ইনবক্স করুন, আমার হার্টে রিং বসানো হচ্ছে। তারপরে সে রাত দুপুর 12টায় দিল যে বর্ষা চৌধুরী আর বেঁচে নাই, ইন্দ্রনীলা রাজীব। তাতে কি হলো, সিরিয়াস ভাবে মনে হচ্ছে যে আমরা তাকে মেরে ফেলছি। এটাই হচ্ছে নাটক। এই নাটকের পরিপ্রেক্ষিতে 309 ধারার মামলাটা দায়ের হয় এবং আমরা সেটা করছি। ওকে, 1 মিনিট আর একটু কথা বলবেন। সানি এবং মুন্না খান, কারোর সাথে কথা হয়েছে আপনার? কন্টাক্ট হয়েছে এর মধ্যে? হ্যাঁ, আমার সাথে তো সবসময় কথা হচ্ছে। তারা কি বললো? যখন হচ্ছে এটা হয় আমি ভয় পাইছি, আমার সাথে আজকে আম্মা গেছিল, আম্মা ভয় পাইছে। তো আমার ছোট বোন বলতেছে ও এরকমই করে, 17 বার এরকম করছে, উনি আসলে মরবে না, এটা তার নাটক, চুপ। এবং আমি সানি ভাইয়ের সাথে যোগাযোগ করলাম, সানি ভাই বলছে যে ও মরবে না, কারণ ওর নাম হচ্ছে পর্নোগ্রাফি আইনে মামলা করছে ডিবিতে মাহমুদ সানি। যেটা করছে যে, যেহেতু আপনি নিজেও জানেন যে মাহমুদ সানির হচ্ছে যে অশ্লীল ভিডিও ছড়াইছে এবং মুন্না খানের লিপ কিস করে ছবি ছেড়ে দিছে, সেটাও পর্নোগ্রাফি আইন। তারা যেটা করছে, আর আমি একাই করছি 12টা, এবং ভিন্ন ভিন্ন খাতে টোটাল মিলে মামলা 21টার মতো হয়েছে। ওকে, সো তার মানে এটা প্রমাণিত যেটা আপনি লিখছেন যে ও আসলে বেঁচে আছে। হ্যাঁ, আমি তো আগেই কনফার্ম, কারণ আপনি তো বললেন আমাকে। এবং এরকম সুইসাইড অ্যাটেম্প সে 17 বার নিছে, সে আমার কাছে নিজে স্বীকার করছে। এইখান থেকে আমার মনে হয় যে এটাকে একটা দমানো উচিত, যেহেতু আমরা পারিবারিক সামাজিক ভাবে আমরা মুসলিম। আমার কাছে মনে হয় যে মৃত্যুর কথা বললে আমরা কিন্তু যত কথাই হই, আমরা কিন্তু তাকে ক্ষমা করি। আপনি কিন্তু নিজেও জানেন, আমি একজন মাকে নিয়ে কথা বলছি, আমি কিন্তু ভীষণ রাগারাগি করছি। হ্যাঁ, এই জায়গাতে মনে হলো যে মুসলিম জাতিকে ও ধোকা দিচ্ছে এবং এটা নিয়ে মিথ্যাচার করছে, এই জন্য 309 ধারার আমি আসলে আইনে মামলা করছি। কিছুদিনের মধ্যে হয়তোবা সারা বাংলাদেশ নিউজ হবে, পাবলিশ হবে, সাংবাদিকদের দিচ্ছি। এবং নজিরবিহীন হচ্ছে এই মামলাটা কেউ সচরাচর করে না, আমি মনে হয় প্রথম করলাম আর কি। কিন্তু ও যে পোস্টটা করলো, এরপরে আপনাকে আসলে কারা কারা ফোন দিল বা কমেন্ট করে আপনাকে কি জানতে চাইলো? আপনাকে কি নেগেটিভলি বললো কিছু? আপনি যেহেতু আপনি জানেন যে আমি নিজে একজন গণমাধ্যম কর্মী, বাংলাদেশের সকল গণমাধ্যম কর্মী আমাকে ফোন দিছে, ঠিক আছে? ফোন দিয়ে আমি কার ফোন দেবো, আমি তখন মাকে নিয়ে খাচ্ছিলাম, আমি মামলা করে ফেলছি আসলে 12টার দিকে। যখন পোস্টটা দেয়, তার আসলে ইচ্ছে ছিল যে এই টাইমে পোস্টটা দিলে সবাই আমাকে ফোন দিবে, আমি ফোন নিয়ে ব্যস্ত থাকবো, আমি আসলে ওই মামলাটা করতে পারবো না। আমি কিন্তু ঘোষণা দিয়ে গেছি যে মামলাটা করতে যাচ্ছি 309। মানে এটা আসলে তার মূল লক্ষ্য ছিল আমার কাছে যেটা। আচ্ছা, আপনি মানে ও যে পোস্ট করার পরে আপনাকে আসলে ওর ফ্যানরা বা যারা দেখতে, ফ্যান তো এখন কেউ নাই, আলটিমেটলি সবাই হেটার্স হয়ে গেছে, ওই হেটার্সরাই বা আপনারও কিছু হেটার্স হইতে পারে, তারা আপনাকে কি বললো? আমি বলি, আমি দিন শেষে একজন গণমাধ্যম কর্মী, এটা আমার কখনো ডিস্টার্ব ফোন দেয়া এরকম না। তবে প্রবাস থেকে এবং ভাই ব্রাদার যারা গণমাধ্যম কর্মী আছে তারা, এবং আপনিও তো আমার সাথে যোগাযোগ করছেন, আমার থেকে জানতে চাচ্ছেন, আমি তো জানিয়েছি যে আসলে নাটক, কারণ এটা সে 17 বার করে আসছে। যে লোক 17 বার মৃত্যু নিয়ে খেলা করতে পারে, সে কখনোই মরতে পারে না, আমার কাছে যেটা মনে হয়েছে। তার মানে বেঁচে আছে, বেঁচে থাকা সুন্দর। কিন্তু এইভাবে আপনাকে মনে হয় যে বর্ষার সবচেয়ে বড় ভুলটা আজকে করলো, এই ঘটনাটা ঘটার পরে সবচেয়ে বড় ভুল করলো। দেখেন, আপনি দেখলেন যে পরিমণি একটা পোস্ট দিছে যে বাঘ করো না, একদিন বাঘ আসে ঠিকই খাবে। ডিয়ার বর্ষা চৌধুরী, আপনি এই জিনিসটা নিয়ে মোটেও করেন, যেহেতু মানুষের বড় সেলিব্রিটি, তাকে নিয়ে কিন্তু কথা হচ্ছে। এবং আমাকে অলরেডি আমাদের সময় থেকে বিনোদন সাংবাদিক ফোন দিছে, উনি নিউজ করবে, মানে জাগো নিউজ থেকে ফোন দিছে, তারপর হচ্ছে কালের কণ্ঠ থেকে ফোন দিছে, দেশ প্রবন্ধ থেকে ফোন দিছে। পরিমণি তো ওকে, পরিমণি বর্ষা কিন্তু বলতে পরিমণি ওকে সাপোর্ট করে, পরিমণি ওর অনেক আপুমণি। তাহলে এখন পরিমণি যে এরকম লিখলো, তখন কি হবে? আমি একটা কথা বলছিলাম, পরিমণি বর্ষা চৌধুরী আমি কিন্তু দুজনকে একই কাতারে রাখছি।
যখন আমার সাথে বর্ষা চৌধুরীর বিয়ে সংসার এবং একসাথে থাকি তখন কিন্তু অনেক মেসেজ কিন্তু পরিমণি বর্ষাকে দিত আর তাকেও উদ্বুদ্ধ করতো এবং সেই জায়গা থেকে কিন্তু আমার সংসারটা ভাঙছে। আমি জোর গলায় বলতে পারি আমার সংসারটা ভাঙার পিছনে সর্বপ্রথম দায়ী হচ্ছে পরিমণি। কারণ পরিমণির সাথে আমার দীর্ঘদিনের একটা ক্রাশ ছিল, সেখান থেকে বনা হয়নি এবং সে আমাকে বলছে যে তোকে কেন বিয়ে করবি, সে ভালো না, সে হচ্ছে যে ক্রাইম করে, এগুলো বলে বলে আমাকে হচ্ছে জুতা দিয়ে পিটাইছে, তারপর হচ্ছে মারছে, এগুলো বলে বলে এই বর্ষাকে আসলে মানে ক্ষিপ্ত করে তোলে, তখনই আমার সংসারটা ভেঙে যায়। ও, তো আজকে পরিমণিও বর্ষার বিরুদ্ধে লিখছে? না, এগুলো তাদের হচ্ছে একটা মেকানিজম, হয়তো বা পরিমণি তাকে শিখে দিচ্ছে আমার কাছে মনে হচ্ছে যেটা। কারণ হচ্ছে বর্ষা এতটা ইয়ে করার না, এবং আমাকে লাইভে এসে বলছে পরিমণিকে তুই বলছিস পরিমণি আর বর্ষা চৌধুরী সেম, আমি তোকে দেখাচ্ছি কাল। এটা কিন্তু সে লাইভে গতকালকে বলছে এবং আমাকে ধর্ষণ মামলা দিবে। এটা থাকতে পারে না, পিছনে কার কার হাত থাকবে থাকুক, কিন্তু আমি এগুলো কেয়ার করি না। বুঝতে পারছি। সলিউশন কি তাহলে আপনার কি মনে হয়, এটার সলিউশনটা কি হবে? সলিউশন হচ্ছে যে ওকে আমার হচ্ছে যে একদম শেষ কথা, আমি হচ্ছে যে টোটালি চাকরি থেকে 2 মাস অবসরে আছি, ওকে জেলে না পাঠানো পর্যন্ত এর অভিযান চলবে। এবং হচ্ছে যে আমি আগামীকাল, আজকে তো 309 দিলাম, আগামীকাল হচ্ছে 1 কোটি টাকার মানহানি মামলা দেব এবং তারপরের দিন দেবো হচ্ছে হত্যা চেষ্টা মামলা। এরপরে আরো ইয়ে আছে, যেহেতু সে আমাকে মানহানি এবং মিথ্যাচার করছে, মানে আমি আসলে থামছি না। আমি আমার কাছে যেটা মনে হচ্ছে মামলাযোগ্য আমি দিচ্ছি। আমার এখন হচ্ছে সিরিজ হচ্ছে শুধু মামলা দিয়ে। ওকে, মামলার মেলা চলতেছে, বুঝলাম, ডিসকাউন্টও চলতেছে, কিন্তু ঘটনা হচ্ছে বর্ষা বেঁচে আছে, এটা হচ্ছে ব্রেকিং নিউজ। হ্যাঁ, বর্ষা বেঁচে আছে, এটা আমি তো আপনাকে তখনই বলছি। হ্যাঁ, রাইট, তখনই আমি সেটা পোস্ট করে দিয়েছি। গণমাধ্যম ইস্যুগুলো জানি এবং ওদের এথিক্স গুলো বুঝি যে আসলে ওরা কি টাইপের কি করতে পারে। পরিমাণে হাঁসের মাংস রান্না করতেছে খাবে, আমার কাছে ওটা নিউজ না। হাঁসের ওই হাঁসটা কিনছে কে কিনে দিচ্ছে, আমার কাছে আকাশ টিভি হিসেবে আমার কাছে মনে হয় যে ওটা নিউজ। পরিমাণে হাঁস কে কিনে দিল, ঠিক আছে, কার জন্য রান্না করছে, আমি একটু আলাদা। আপনি তো কিন্তু বর্ষা এই যে মৃত্যু নাটকগুলো, সেগুলো আসলে আমার মনে বন্ধ হওয়া উচিত। আমার জানি না আসলে আপনারা কি দেশবাসী করবে, আমরা তো বলতে পারি না। আমরা তো জাস্ট তাকে দেখেন যে 22 বছর ধরে ক্রাইম করতেছে। গতকালকে তার বোন একটা ফোন দিচ্ছে, খালাতো বোন, ওনার নাম সোমা আক্তার, এটা কনফার্ম। 2003 সালে যে মৃত্যু নাটক করছে, নিজের গায়ে নিজের ঢেলে দিয়ে 5 জনকে জেল খাটাইছে, সেটা 3 না, সেটা 8। এবং সে যাত্রাবাড়ি থানাতে পতিতালয়ের ইয়ে থেকে তিনি হচ্ছে যে গ্রেফতার হয়। গতকালকে ওনার 1 ঘন্টার একটা লাইভ করছে আমরা, 2 ঘন্টার, উনি আসলে সব বলে দিছে। আমার কাছে মনে হয় যে বর্ষা চৌধুরী ভেরি ক্রাইম এবং সাইকো কিলার। ওকে, ঠিক আছে আকাশ ভাই, ভালো থাকেন, বেঁচে থাকেন, বর্ষাকেও বাঁচায় রাখেন। পানিশমেন্ট তো দিতে হবে না? না, যখন যুদ্ধ শুরু হয়, যুদ্ধের মাঠে শত্রু কখনো বেঁচে রাখেন, ও মরবে। আপনি এগুলো বললে তো আমার প্রবলেম, মানে যাই হোক। ওকে আকাশ ভাই, থ্যাংক ইউ ফর টকিং টু আস। ওকে, পরে কথা হবে। ওকে, সো যেটা আমরা ট্রাই করতেছিলাম, যে বললাম আমি একটু পরে বর্ষাকেও ফোন দেবো ডেফিনেটলি। না, তুমি আমার মাঝখানে কোনো বর্ষার জামাই, বর্ষার বয়ফ্রেন্ড, বর্ষার বাচ্চা কাচ্চা 14 গোষ্ঠীর কারোর সাথে কথা বলবো। ওকে, আমি যখন আমার সাথে কথা শেষ করে তুমি বর্ষা কেন, বর্ষা 14 গোষ্ঠী নিয়ে কথা বলো। রানী বর্ষার উপরে খেপে আছে এবং আমরা সবাই খেপে আছি। আমি মোটেই বর্ষাকে চিনি না, আমি বর্ষার উপর মোটেই খেপে নাই, বাট আমি এদেরকে চিনি না। আমি এগুলো টপিকে আমি খুব বোর হচ্ছি এখন। তার মানে হচ্ছে রানীর মতো আপনারা সবাই আসলে বিরক্ত, আমরা। তুমি খুব ইন্টারেস্টেড, তুমি এতক্ষণ ধরে বর্ষার টপিক নিয়ে কথা বলছো, তুমি খুব ইন্টারেস্টেড। ধরো কি বলে, ও আরে চুলগুলো লাগছে, ও যেটা করছে সেটা হচ্ছে ও যে মৃত্যুর যে নাটকটা সাজাইছে এবং কয়েকবারই সাজাইছে, এই জিনিসগুলো আসলে আমার মনে হয়, আমি প্রথম জিজ্ঞেস করছি আকাশ ভাইকে, জিজ্ঞেস করছি যে আসলে এই জিনিসটা কি হয়েছে, আপনি একটু জানান আমাদেরকে। তো আমি চাইলাম যে ওকে ফোন দিব, এবং আপনারা এখন শুনতে পারলেন যে ও আসলে নাটক করছে এবং সেই জন্য সে মামলাও করে আসছে। একটু পরে আমি বর্ষাকে ট্রাই করবো ডেফিনেটলি। বর্ষা কি বলতে চাই সেটা আমি শুনতে চাইবো, বিকজ ও দাঁড়াও রানী, রিল্যাক্স করো, ও বর্ষা কি বলে সেটা আমি শুনতে চাইবো, এবং ওর যে পয়েন্ট অফ ভিউ, মানে কেন এই নাটকগুলো করতেছে, একটার পর একটা ঘটনা ঘটায় যাচ্ছে। এবং আমার মনে হচ্ছে আজকে সবচেয়ে বড় ভুলটা ও করছে, এবং পরিমণি লিখছে যে এরকম
বাঘ এরকম একবার যখন রাখাল যখন মিথ্যা বলে তখন আসলে সত্যি সত্যি একদিন বাঘ আসতে পারে। সো আমরা এই ব্যাপারগুলো যাবো, আপনাদের কমেন্টগুলো পরে নিচ্ছি। আপনারা প্রচুর কমেন্ট করতেছেন, আমি দেখতে পাচ্ছি, আমি সবগুলো কমেন্ট আমরা নিব। আমরা আগে রানী খুবই বিরক্ত বর্ষার উপরে, আমার মতো ডেফিনেটলি, এবং আমি আসলে বর্ষাকে যা বলছি এটা মিন করে বলছি। আমার শো দেখে আপনারা যা যা ভাবছেন যে হ্যাঁ ভাই এরকম করে কেউ বলতে পারে না, আমরা এটাই বলতে চাইছিলাম, শুনতে চাইছিলাম, কিন্তু আসলে কাজের কাছে কিছু হয় না, ও তো কিছু শিখে নেই, কিছুই বোঝে নাই, ও তো আসলে রিচের জন্য, ফেসবুক ভিউজের জন্য যা তা করতে পারে, এই যে মৃত্যু নিয়েও অনেক উল্টাপাল্টা করতেছে। ওকে, কমেন্টগুলো একটু পরে নিচ্ছে। রানী বলো, তোমার প্রচুর কথা জমে আছে, তুমি বর্ষার প্রতি ক্ষেপে আছো কেন? আমি বর্ষার প্রতি করে না, আই ডোন্ট নো হার, আমি ওকে ভালো করে ওকে কোনোদিন নোটিসই করি না। কেন নোটিস তো করলে? কেন ওকে আমার নোটিস করতে হবে? কেন ওকে আমার নোটিস করতে হবে বলো তো? মানে ওয়াই শি উইল বি মাই টপিক, কেন হবে? আমি তো এই মহিলাকে মানে নিয়ে ইন্টারেস্টই ফিল করি না কথা বলতে। বা তুমি আমাকে মানে এখানে দেখ, আমরা কিছু আড্ডা মারবো, বা আমরা তো হ্যাঁ চল আড্ডা মারি, আমরা আড্ডা মারবো বলে আসছি, এখন তুমি কোত্থেকে বর্ষার কে জানি কাকে, আবার নাকি বর্ষাকে ফোন দিবা? বর্ষাকে ফোন দিতে হবে, বর্ষা বেঁচে আছে, এটা যে কত বড় গুড নিউজ। এখন তুমি এখানে আমাকে আড্ডা দিতে এসে তুমি এখন বর্ষাকে নিয়ে ফোন দিবা না? বর্ষাকে যে তুমি আলাদা করে বর্ষাকে ফোন দিবা? আলাদা করে দিয়ে লাভ নেই তো, বর্ষাকে নিয়ে সবাই জানতে যাচ্ছে। বর্ষা একটা মানুষ বেঁচে, তোমার কোনো কিছু যায় আসে না। একটা মানুষ মরে গেছিল, সে মানুষ মরে যা থেকে বাংলাদেশে হাজার হাজার মানুষের কয়টা মানুষকে নিয়ে তুমি এত টেনশন করো? কয়টা মানুষকে নিয়ে কথা বলে একটু বলবা? শোনো, আমি তো এতগুলো মানুষকে নিয়ে আমাকে নকি করে না। আমার কয়েকদিন আগে আমার হচ্ছে যে আমার চাচা মারা গেছে, জিজ্ঞেস করছো যে হচ্ছে যে হ্যাঁ করছি ভাই, তোমার না মনে নেই কি করলাম, মেরে দিলাম তোমারে না? এরকম প্রত্যেকদিনই অনেক মানুষই মারা যাচ্ছে, অনেক মানুষই অপমৃত্যুতে মারা যাচ্ছে, সেটাই বুঝতেছি না আমি খেপে আছি। কারণ তুমি হঠাৎ করে এসে কোন বর্ষা টপিক নিয়ে আমার হঠাৎ, আমাদের লাইভে শুরুই তো হয়েছে নিয়ে, বর্ষা নিয়ে। তুমি তো শুরু করলে বর্ষাকে নিয়ে। আমি শুরু করছি বর্ষাকে। হ্যাঁ আমি তোমাকে জিজ্ঞেস করলাম বর্ষাকে নিয়ে কথা বলা শুরু করলে, তুমি আমাকে এসে দেখাইলা, আমি দেখলাম, হ্যাঁ ঠিক আছে ওকে, আচ্ছা মারা গেছে, আচ্ছা ভালো, মারা গেছে ভালো, আজব ছি রানী। আচ্ছা মানুষের মৃত্যু, এটা জন্ম মৃত্যু আল্লাহ, আমি এই মানুষটাকে নিয়ে কেন মরবে না বাঁচবে, আমার কেন ইস্যুস হবে? আল্লাহ মানুষ মরে যাওয়া এরকম করতেন। আচ্ছা ওকে, আমরা এসে রানীকে নিয়ে কিছু, তুমি এই টপিক থেকে বাইরে হতো না, আমি এই টপিক নিয়ে তোমার সাথে কিছু কথা বলতে চাই, তোমার কিছু আমাকে অ্যান্সার দিতে হবে। সেটা হচ্ছে সাইকোলজি, এই যে মানুষের এই যে সাইকোলজি, এখন সাইকোলজি আমি এদিকেই যাচ্ছি। তো তুমি এসে আমাদের সোশ্যাল মিডিয়া আসার পরে কি সাইকোলজি চেঞ্জ হয়েছে? ধরো তোমাদের ডেফিনেটলি তোমরা, আচ্ছা একটু বলো আমাকে, একটু জাস্ট এনলাইট করো আমাকে প্লিজ। তুমি বলো যে আমরা যখন ছোট ছিলাম তখন আমরা বিটিভি আর হচ্ছে বিটিভির চ্যানেলে ফ্রাইডেতে একটা করে মুভি হতো, হ্যাঁ সবাই হচ্ছে, আমার মনে আছে এখনো যে সবাই গ্রামের বাড়িতে হচ্ছে যে সবাই ওই একটা টেলিভিশন থাকতো, সবাই ওই মুভির টাইমটাতে, মনে আছে তোমার 30 মিনিটের একটা হচ্ছে যে অ্যাড যেত, তখন মানুষজন যত কিছু আছে নামাজ কালাম করে তারপরে এসব মুভি পড়ে, তারপরে সন্ধ্যার সময় আমরা ঘুমাই যেতাম, এবং হচ্ছে যে খুব টাইমলি মেনটেন করে সকালবেলা উঠতাম। এখন কি এই লাইফস্টাইলটা আছে? এখন মানুষের ঘুমায়, সারা রাতই ঘুমায় না। তুমি আমাকেই যদি জিজ্ঞেস করো, আই এম জাস্ট দ্যাট দ্য ভিকটিম। আমি কিন্তু রাতে বেলা ঘুমাতে পারি না, দিনে ঘুমাইতেছি। সিরিয়াস? হ্যাঁ মানে পুরো সিনিয়রই হচ্ছে। এটা কেন এরকম? বিকজ অফ মোবাইল, এই যে সাইকোলজিক্যালি আমরা ফোনের মধ্যে অনেক, এখানে আমার একটা কথা আছে। আমি কালকে রাতে অনেক দিন পর রাত জেগেছিলাম, রাত 4টার সময় ঘুমাইছি, বিকজ আমার ফেভারিট টিম বার্সেলোনা ইন্টার মিলান খেলা হতেছিল। ভাই খেলাটা কি যে খেলাটা হইছে, আমি হাতটা দিতে দিতে আমার হাত পুরো ব্যথা হয়ে গেছে। লাস্ট মুহূর্তে একটা গোল খেয়ে 4-3 হারলাম, মানে 7-6 হারছি। খেলাটা খুবই মন খারাপ হয়েছে। আজকে পিএসজির সাথে হচ্ছে কার জন্য আজকে ভুলে গেছি আমি, পিএসজির সাথে কার খেলা, আচ্ছা হ্যাঁ ওদের খেলা আছে। আমি অনেকদিন পর রাত এরকম জেগেছিলাম 4টা নরমালি এরকম না, আমি ঘুমাই যাই, বাট কালকে খুব মন খারাপ করে ঘুমাই গেছি। ওকে হ্যাঁ, সো কেন ঘুমটা এরকম তোমাদের? কারণ হচ্ছে মানুষের লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে, মানুষ ঘুম থেকে উঠতেছে লেট করে, তারপর ঘুমাতে লেট হয়ে যাচ্ছে। কার উপর দোষ দিচ্ছ? টেকনোলজি? অবশ্যই টেকনোলজি, মানুষের টেকনোলজি, অবশ্যই পুরো টেকনোলজি চেঞ্জ করছে। আমার বাচ্চাদের কথাই যদি তোমাকে বলে, তারা হচ্ছে যে কখনো স্কুল থেকে সকালবেলা 7টা 7:30 সময়, তাদের উঠতে হবে 7:30 তে, সো আবার 6 এর মধ্যে আজকে আর্সেনাল আর পিএসজি এর খেলা, হ্যাঁ সেটাই ভাবতেছিলাম। হ্যাঁ সরি, হ্যাঁ তো
তো ওরা তারপরে দেখা যাচ্ছে 12টা 1টা 2টার আগে ঘুমতে পারছে না। ঘুমটা তো 8 আওয়ার্স এর যে প্রপার ঘুমটা সেটা হচ্ছে না। তো ব্রেন তোমার হচ্ছে যে সাইকোলজিক্যাল ডিসঅর্ডার কেন হবে না মানুষের? মানুষ তো প্রপার তার মানে ঘুম তুমি প্রপার খাওয়া তাহলে আমাদের proper জেনারেশন time এর কথা maintenance। বলতে আমি শুনতে চাই, জেনারেশন তাহলে কি কি দাঁড়াচ্ছে জেনারেশনটা? এই জেনারেশন আসলে আমাদের যেটা জেনারেশন থেকে আমরা এখানে আসছি সেটা আমাদের জন্য অনেক হার্মফুল। এই জেনারেশন হচ্ছে এটাতে অভ্যস্ত হয়ে যাচ্ছে, এবং নেক্সট জেনারেশনের কাছে আসলে এক্সপেকটেশন ডিফারেন্ট। ডেফিনেটলি তারা অনেক বেশি আমাদের থেকে স্মার্ট জেনারেশন। সো কিন্তু টেকনোলজির উপর বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাওয়াটাও তো ধরো যে আমাদের ধরো যে লাইফস্টাইল বলো বা সামাজিকতা বলো, যেমন আগে আমাদের পরিবারের সাথে পরিবারের যে সম্পর্কগুলো ছিল এখন কি ওইভাবে আমরা পাই? ওইভাবে কি সবার বাসায় সবাই যাওয়া হয়? বিকাল গেলে কি মায়েরা একসাথে বসে আড্ডা দেয়? এখন আর দেয় না। সবাই যে যারা একটু চান্স পাইলে মায়েরাও দেখি যে মোবাইলে ফেসবুক চালাচ্ছে, রিলস দেখতেছে। তো এই তোমার যেটা বললা বর্ষা, এই যে এইসব মানুষগুলো ভাইরাল হয় কোত্থেকে? আমরা দেখি বলে ভাইরাল হয়। তো তোমরা দেখো কেন? আমার তো কোশ্চেন সেটাই ছিল যে আপনারা দেখেন, এই যে ওরা আপনারা ভাইরাল করেন, নাটকগুলো তো এইভাবেই করে, আপনারা ভাইরাল করেন, আপনারাই দেখেন, আবার আপনারা এরকম ট্রল করেন। এক্স্যাক্টলি। এটা কি ধরনের কথা? এখন হচ্ছে যে কেউ কেউ দেখে যে আমি তো পজিটিভলি ভাইরাল হতে পারছি না, আমি একটু নেগেটিভলি ভাইরাল হই। একটা ব্রেকিং নিউজ আমি একবার মরে গেলাম, একবার জ্যান্ত হয়ে উঠে আসলাম, আবার বড় যে আমি কবরের পাশে বসে কাঁদতেছি, কত রকমের কাহিনী সিনেমা করে। কিন্তু রানিও ভাইরাল হয়েছে। কেন তুমি ভাইরাল হয়েছো লাস্ট বলো, কি নিয়ে ভাইরাল হয়েছো? আমি কোথায় ভাইরাল? না না বলো, হ্যালো, না 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 বলো, তুমি কি নিয়ে কথা বলছো? এটা তোমার ইয়ে নিয়ে ভাইরাল না, আমার মঞ্জু ভাইয়ের প্রোগ্রাম। হ্যাঁ ওটা না, ওটা তো অপবিশ্বাস নিয়ে তো ভাইরাল হয়েছে তুমি, কিন্তু এরপরে তুমি ভাইরাল হয়েছো আমার শো ছাড়া, আমার শো এর পরে। আমার শো দিয়ে তোমাকে সবাই চিনে ফেলছে, এরপরে তুমি ভাইরাল হয়েছো, সবাই তোমাকে ডেকে ইন্টারভিউ নিচ্ছে। বলো, আচ্ছা বলো না, ওটা না, জুলাইতে না, পরেরটা বলো, যে লেটেস্ট যেটা ওই যে বিয়ে করে সুন্নত না বলো তো কাহিনী কি, এটা কি ঘটনা ছিল সেটা একটু শুনতে চাই আমি। না হুট করে যেটা হচ্ছে যে ঈদের সময় সবাই ধরো যে রাতের বেলা সেহরি খাওয়ার একটা বিষয় এসে থাকে, তো আমিও গেলাম। যাওয়ার পরে আলোকেতে ঢুকলাম, তো এক হঠাৎ করে কতগুলো জার্নালিস্ট এসে আমাকে জিজ্ঞেস করলো, আপা ফেসবুক বিয়ে করা মেয়েদের জন্য বিয়ে করা ফরজ না সুন্নাত? হ্যাঁ, আমিও তো এখন হুট করে এই প্রশ্নের আনসার কেমনে দিব কি জানি। তখন আমার কি যেটা মনে হয়েছে যে বিয়ে করা সুন্নাত, এটা সুন্নাহ আর কি বিয়ে করা। তো এই কথাটাই আমি বলেছি যে জীবন সঙ্গী বিয়ে করা তো অবশ্যই সুন্নাত বা ফরজ যেটাই হোক। তো জীবন সঙ্গী তো একটা লাগে একটা বয়সের পরে, একাকিত্বের জায়গা থেকে। তো এই যে এমন ভাইরাল হয়ে ফরজ আর সুন্নাহ নিয়ে যে যুদ্ধটা লেগে গেল মানুষজনের। যুদ্ধটা কি কেন, কি বলতেছিল? মানে কেউ বলছে যে বিয়ে করাটা ফরজ, সুন্নাহ না, আবার কেউ বলছে সুন্নাহ ফরজ না, কিন্তু আমি যতদূর জানি এটা সুন্নাই। তো আমাদের ধর্মে না বিয়ে করা ফরজ না, সেটা তোমার হচ্ছে যে কিছু অব্লিগেশনস আছে যেগুলো হচ্ছে মানে এগুলো এক্সপ্লেনেশনস আছে, ওগুলা পড়াশোনা করতে হবে, স্কলাররা ভালো বলতে পারবে আমার থেকে। আমি তো আর স্কলার না, ইসলামিক স্কলারের মধ্যে আমাকে ফেলা যাবে না। সো আমার কাছে এত ফতোয়া চাইলে আমি কেমনে এত সঠিক ফতোয়া দিব বলো তো? এখন আমি জানি যে এটা সুন্নাহ, এখন অনেকে বলে ফরজ, এখন হতে পারে, এখন যেটাই হোক সুন্নাহ ফরজ দুটাই তো ইম্পর্টেন্ট থিং, রাইট? অফকোর্স। তো ওই জায়গা থেকে ধর্মের ব্যাপারটা বলছি, তারপর জীবন সঙ্গীর ব্যাপারটা বলছি যে হ্যাঁ জীবন সঙ্গী লাগে। আমি যেমন হচ্ছে জীবন সঙ্গী ছাড়া কেমনে থাকবো, আমি তো চলতে পারবো না, আমার জীবন সঙ্গী লাগে। কেন লাগে? তাকে অবশ্যই একটা গল্প করার জন্য বা টাইম জীবনের সুন্দর ধারাবাহিকতার জন্য, তারপর হচ্ছে বার্ধক্যের জন্য, একাকিত্বের জায়গার জন্য, সবকিছুর জন্য একটা জীবন সঙ্গী দরকার। তো যাদের তুমি সিঙ্গেল দেখে এখন কি তুমি ফিল করো না? I don't feel yet, but যারা ডিভোর্স হয়ে গেছে তাদের কি হবে? তাদের আসলে কি হবে, তারাও খুঁজবে নেক্সট জীবন সঙ্গী। ডিভোর্স তো হইতেই পারে কোনো না কোনো রিজনে। তো এই তো বলে ইগনোর করলে হবে না, আমি জানতে চাই, বলো কি জীবন সঙ্গী। হ্যাঁ আচ্ছা বুঝলাম। তো আমি যারা ডিভোর্স হচ্ছে তাদের কি হবে? হ্যাঁ জীবন সঙ্গী কি হবে? সে তারা বিয়ে করবে আবার। হ্যাঁ বিয়ে করবে, সে তো জীবন সঙ্গী ছিল, তাহলে ডিভোর্স কেন হলো? এখন ডিভোর্স হইছে কোন ল্যাকিংস থেকে তো ডিভোর্স হয়ই। কয়টা ডিভোর্স ল্যাকিংস থেকে হইছে? কয়টা মানে কয়টা? একটার কথাই তুমি বলতেছো। অ্যাকর্ডিং টু ইউ, দা ওয়ে ইউ আর টকিং, দা ওয়ে ইউ আর এক্সপ্রেসিং ইউর লাইক থটস, যেটা তুমি বলতেছো, কি বলতেছো তুমি যে আমার তো জীবন সঙ্গী লাগবে, ভেরি ওয়েল এন্ড গুড থাকলো, তাহলে ডিভোর্স কেন হইতেছে? যদি জীবন সঙ্গীর কথাই চিন্তা করি আমরা, জীবন সঙ্গীর সঙ্গে গল্প করবা, নাচবা, গাবা, যা ইচ্ছা করবা, তারপরে ডিভোর্স কেন হইতেছে? জীবন সঙ্গী তো ছিল।
ল্যাকিংস থেকে তো হচ্ছে এই যে তোমার হচ্ছে যে সোশ্যাল মিডিয়া, সবার সাথে সবার পরিচিত, এর দ্বারা ওকে ভালো লেগে যায়, ওর দ্বারা ওকে না, এই যে বর্ষা 4টা 5টা 6টা বিয়ে করছে, পরিমণি 4টা 8টা 9টা বিয়ে করছে, তো মানে বুঝি না জীবনসঙ্গী কি শুধু চেঞ্জ করতে থাকবে এরকম? পরিমণি কয়টা বিয়ে করছে? 5টা। হ্যাঁ, আরো বেশি মনে হয়। তুমি শুধু আমাকে বলো জীবনসঙ্গী মানে ব্যাপারটা আমি বুঝি না, আমি বুঝার ট্রাই করতেছি। মানে জীবনসঙ্গী কি মানে যে কেউ হতে পারবে, একটার পর একটা চেঞ্জ করতে থাকবে? সেটা যার যার রুচির ব্যাপার। এখন তুমি কি এখন বলো যে রুচি, আমাদের মা খালারা তোমরা এটা এখানে আসছো, ভেরি গুড। মা খালাদের কথা তো ভুলেই যাও, ওটা তো হেভেনলি, ওটা নিয়ে কোনো কথা হবে না। আমি এখনকার কথা বলতেছি, তুমি তোমার কথা বলতেছো, আমাদের এজের যারা তাদের নিয়ে আমরা কথা বলতেছি। এখনকার যারা ধরো জীবনসঙ্গীর কথা তুমি বলতেছো, জীবনসঙ্গী দরকার, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। বিয়ে করা ফরজ বা সুন্নত, তুমি দুইটার যে কোনো একটা, সেটাও আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, ঠিক আছে। কিন্তু এই যে ডিভোর্স যাদের হইতেছে, একা মা যারা আছে, হ্যাঁ, বা একা সিঙ্গেল ফাদারও আছে, তাদের কি হবে? আমি বুঝি না এই জিনিসটা, আমাকে বুঝাও। তার মানে তাদের বাচ্চা কাচ্চারা জীবনসঙ্গী না, বা ব্যাপার হচ্ছে কি যে যুগ জমানা এমন একটা জায়গায় এসে দাঁড়ায় গেছে যে জীবনসঙ্গী পাওয়াটা হচ্ছে যে সঠিক জীবনসঙ্গী। আমি সেই জীবনসঙ্গী পাওয়াটা টাফ না, তোমার মতো করে তোমার সাইকোলজিক্যালি জীবনসঙ্গী পাওয়াটা অনেকটা। ওকে, ধরো যে আমি যেরকম মেন্টালিটি ক্যারি করি বা আমি যেটা পছন্দ করি, ওরকম একটা জীবনসঙ্গী মানুষের অপশনস এর এখন অভাব নাই। হ্যাঁ, তো হ্যাঁ, মানুষজন চিন্তা করে যে আচ্ছা একজন গেছে তো কি হয়েছে, আরেকজন তো চলে আসবে, এইরকম যে সাইকোলজিক্যাল চিন্তা, একটা মানুষের সাথে লম্বা সময় থাকা বা একটা মানুষকে কমিটমেন্ট দেওয়া। এখনকার মানুষের মধ্যে তুমি কোনো কমিটমেন্টের কোনো বালা দেখো? কোনো বালাই নাই এখনকার মানুষের মধ্যে। এখন ডিসঅনেস্টি, কমিটমেন্ট, ধরো যে একটা মানুষকে আমি কমিটমেন্ট করেছি, কিন্তু আমার 2 বছর পরে মনে হয়েছে যে না, এই কমিটমেন্টের কোনো ভ্যালু নেই, এইভাবে কমিটমেন্ট আমার অন্য একজনকে লাগবে। তো এই জিনিসগুলো সাইকোলজিক্যালি মানুষের এখন চেঞ্জ হচ্ছে, বিকজ অফ দেয়ার ইজ ভেরি সো মেনি অপশনস। সো শুধু কি অপশনের জন্য এই ঘটনাগুলো ঘটে? হ্যাঁ, ডেফিনেটলি অপশনস এর জন্য। এই সোশ্যাল মিডিয়া মানুষের ধরো যে সাইকোলজিক্যালি মানুষজন ডিপ্রেসড থাকে, অনেক বেশি ডিপ্রেশনসে চলে যায়, তখন হচ্ছে মানুষের নতুনত্ব খুঁজে লাইফের মধ্যে একটু ভ্যারিয়েশনস আনতে চায়। সো এই ভ্যারিয়েশনস আনার জন্য হয় কি যে কমিটমেন্টের জায়গাটা থাকে। দেন লেট মি টেল ইউ ওয়ান থিং। আমি আমাদের যারা আমাদের এখানে শোতে আসে বা আমাকে যারা ইনবক্স করে বা আমাদের সাথে যারা শেয়ার করে, ম্যাক্সিমাম গুলো হচ্ছে পরকীয়ার জন্য, এবং পরকীয়াটা ছেলেদের পক্ষ থেকে অথবা ডোমেস্টিক ভায়োলেন্স। এখন এই কথাটা তোমাকে একটা বলে যে কিছু কিছু মানুষ আছে যে তোমার হচ্ছে যে কোনো লোনলিনেস এর মধ্যে আছে, এবং কোন একটা মানুষ ধরো যে কোন একটা মানুষ এসে, আমি বলি যে তোমাকে এসে কমিটমেন্ট দিচ্ছে যে আমি আই উইল বি দ্য ভেরি গুড পার্টনার টু ইউ, এরকম কিছু একটা বলতেছে। তো এরকম কমিটমেন্ট যখন একটা শুনে, মেয়েরা কিন্তু হচ্ছে ছেলেদের থেকে বেশি ইমোশনস বেশি। কেন ইমোশনস বেশি? লয়ালিটিও অনেক বেশি থাকে, ডিপেন্ড করে মানুষের মেন্টালিটির উপর। এখন ওই মানুষটা যখন তোমার ওই জিনিসটা না ধরে রাখতে পারতেছে বা ধরে রাখতেছে না, বা ওই সাময়িক টাইমে যে হইতেছে ওই মেয়েটাকে জাস্ট কনভিন্স করার জন্য কথাগুলো বলতেছে, হ্যাঁ, ওই মেয়েটা কিন্তু বুঝতে পারতেছে না। ওই মেয়েটা কিন্তু ভাবতেছে যে না, এইটাই আমার হচ্ছে যে লাইফের ফিউচার, অথবা এই লাইফে এই মানুষটাই আমার জন্য পারফেক্ট, কিন্তু এই মানুষটা কিন্তু কমিটমেন্টে থাকতেছে না। নেক্সট স্টেপে চলে যাচ্ছে। আমি প্রাইমারি স্টেপের কথাই বলতেছি। ধরো ইউ গট ম্যারিড, বিয়ে করার পরে যেটা তুমি বললা যে অপশনস বেশি দেখে, অপশনস তো পরে আসবে। আগে তো তোমার নিজের ঘর ঠিক থাকলে অপশনসের কোনো কথা নেই। অপশনস কোথায় যাচ্ছে? অপশনগুলো যাচ্ছে যখন ছেলেরা, পুরুষ জাতটা যখন মেয়েটাকে ট্রমাতে রাখতেছে, 2 হচ্ছে পরকীয়া করতেছে, 2, 3 হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্স করতেছে, 3, ঠিক আছে? এগুলো সব ছেলেরা করতেছে। তুমি মেয়েদের মধ্যে 1% পাবা যারা আসলে লয়াল না, হয়তো আমার চোখে এখনো দেখিনি আমি, হয়তো খুবই 1-2জন যেগুলো নিউজে দেখি আমরা, বাট যারা আমাদের সাথে ইন্টারঅ্যাক্ট করে, আমার শোতে আসে যারা, বা যারা কথা বলে, ওইখানে ম্যাক্সিমাম গুলো আমি দেখতে পাচ্ছি যে এই 3টা জিনিস পুরুষ জাতের উপরই প্রবলেমটা। তো ইটস নট অ্যাবাউট দ্যাট মানে উইমেন, যে মানে মেয়েরা বা তোমরা কিন্তু আসলে অপশন খুঁজতেছো না, আনটিল আনলেস ইউ আর ইনটু ডিপ শিট। হ্যাঁ, ছেলেগুলা পরকীয়া করতেছে, ছেলেগুলা গার্লফ্রেন্ড ঘরে বরে বারিন্দায় রাখা মারতেছে, আর বাইরে গিয়ে সে 10টা মেয়ের সাথে ঘুরে বেড়াচ্ছে। ছেলেগুলা প্রবলেম হলো ছেলেদের মধ্যে। তো সেখানে তুমি যে বলতো জীবনসঙ্গীর কথা বলতে, জীবনসঙ্গী এটা এখন ধরো যে তো তুমি তো এটা বললে ছেলেটার কথা, এখন তো ছেলেটার ফ্যামিলিতে যদি তার ওয়াইফ তার মতো না হয়, তো ওটাও হইতে পারে। আমি তোমাকে এটাই বলতেছি যে যতগুলো কেস দেখতে স্টাডি যদি বলো, আমি তোমাকে সব বর্ষা যে হয় বলে আমি সব প্রমাণ দেখাইতে পারবো, আমি তোমাকে সব দেখাইতে পারবো।
আমি সব দেখাই দিব তোমাকে যে, এবং আমাদের এখানে শোতেও যেগুলো আছে দেখবা, আমার অনেক শো আছে এইসব নিয়ে কথা বলছে, অনেকেই পুরো ব্ল্যাঙ্কলি ওদের লাইফ শেয়ার করছে। ইনফ্যাক্ট কালকে রাতেও আমি তোমাকে একটা দুটো টেক্সট যদি পড়ে শোনাতে পারি তোমাকে, ওইখানেও একজন লিখছে যে ভাইয়া পরকীয়ার শাস্তি কি। আমি তোমাকে বলতেছি কেন জিনিসগুলো, যে এগুলো আমরা এত পাই, বা তুমি যেটা বললে যে জীবনসঙ্গী, আই এম আন্ডারস্ট্যান্ডিং, আই এম ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড ইউ। তুমি বলছো জীবনসঙ্গী, আর এবার জীবনসঙ্গীর উপরে লাইফটা একটা মেয়ে পুরো মানে জীবনটাও শেষ করে দিয়ে এসে ও আরেকটা সংসারে ঢুকে। দেখো ও বড় হয়েছে বাবা মার কোলে, ও যেখানে বেঁচে থাকলো, যেখানে বড় হয়েছে, যে রুমে ও ঘুমাইছে, যে ঘরে যে আয়নায় ওর ফেস দেখছে, সেইখান থেকে যখন চলে যাচ্ছে, বিং আ গার্ল ইউ ক্যান ফিল ইট, রাইট? তুমি তোমার সব ছেড়ে ছেড়ে চলে গেছো একটা পরপুরুষের ঘরে, ঘর করতে কবুল বলে চলে গেছো, প্রেম করে বিয়ে করো না ধরো, রাইট? ওইখানে গিয়ে তারপর তোমার কি হইতেছে, তুমি নতুন একটা লাইফে ঢুকছো, ওইখানে গিয়ে তুমি কি ট্রিটমেন্ট পাচ্ছ? তো সেইখানে একটা মেয়ের লাইফকে তুমি হেল করে ফেলতেছো, এবং তুমি আবার সেকেন্ড স্টেপে চলে গেলা যে অপশন দেখতেছে। মেয়েটা কখন অপশন দেখে না, আমি দেখিনি এখন পর্যন্ত। আমি দেখতে পাচ্ছি ছেলেগুলার প্রবলেম এখানে ভাই, পুরুষ জাতের প্রবলেম। ওরা পরে কে করতেছে, ওরা যা ইচ্ছা করতেছে, মারতেছে, ধরতেছে। এবং তুমি এখানে পুরুষ জাত আর মহিলা জাত নিয়ে কথা বলো না, তুমি তো নেক্সট স্টেপে চলে যাচ্ছ যে না অপশন তো পরে আসবে, অপশন তো আগে না আসবে না। পুরুষ জাত মহিলা জাতের বিষয় না, এখানে হচ্ছে অল ওভার দ্য সাইকোলজি। এখানে হচ্ছে যে মেয়ের সাইকোলজিরও চেঞ্জেস থাকতে পারে, ছেলের সাইকোলজিরও চেঞ্জেস থাকতে পারে। দেখা যাবে যে সংসারের পুরুষটা অনেস্ট, মেয়েটা অনেস্ট। দ্যাটস হোয়াট আই এম সেইং। আমি 1% 2% এটা হচ্ছে, কিন্তু 90% তো ওইটা উল্টা। আমি সেটাই তোমাকে বলতেছি। তুমি যে জীবনসঙ্গীর কথা বলতেছো, তাহলে জীবনসঙ্গী তুমি কিভাবে এই জিনিসটা কিভাবে তুমি, সেটা তো আমি বিয়ের কথা বলছি। তুমি বলছো তুমি কিসে ভাইরাল হচ্ছে, আমি বলছি যে বিয়ের কথা। তুমি সেই প্রেক্ষিতে তুমি চলে গেলে বিশদ বর্ণনার মধ্যে, তুই পুরো কিন্তু পুরো স্ক্রিপ্ট হয়ে যাচ্ছে, মানে পুরো মানে যেটা কথা বলতে পারবো না, হারাই যাবো। আচ্ছা তোমাকে জিজ্ঞেস করি, তোমার সংসার লাইফ নিয়ে একটু শুনি। আমার সংসার লাইফ আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ। জামাই তো বাংলাদেশে নাই, এটা বলো। জামাই হচ্ছে বাংলাদেশে নাই বললে চলে না। আমরা আসলে খুব লম্বা সময় কখনোই আলাদা কখনো থাকি না। দিস ইজ দ্য বেশি ফার্স্ট টাইম যে আমার সাথে 4 মান্থস ধরে বাইরে, দেশের বাইরে। সো আমাকে সবকিছু মেইনটেইন করতে। কোন দেশে বললা? কেনিয়া। এখন জাম্বিয়াতে। হ্যাঁ, কেনিয়া ছিল। হ্যাঁ, তো এই ফার্স্ট টাইম আমরা হচ্ছে যে আলাদা, 4 মাস ধরে আলাদা, মানে ডিভোর্স না, মানে ওর জবের ক্ষেত্রে আর কি ওখানে আছে। তো নেক্সট 2-1 সপ্তাহের মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ। তো যেটা হচ্ছে যে আমার হাজবেন্ডের কথা বলবো। সাকসেসফুল ম্যারেজের ঘটনা বলো আমাকে, কি এটা রহস্য কি, বা কি হইতে পারে, কি করলে একটা বিয়ে টিকবে? তোমাকে দিয়ে সাকসেসফুল ম্যারেজের রহস্য যদি বলি যে স্যাক্রিফাইস, কম্প্রোমাইজিং, কাউকে না কাউকে একজনকে স্যাক্রিফাইস করতে হবে। ওকে, যে দুইজনকেই যদি অ্যাগ্রেসিভ থাকে সেই ক্ষেত্রে কিন্তু হবে না। ওকে, এখন যদি ধরো যে এই ক্ষেত্রে তুমি বলবা যে শুধু মেয়েরাই স্যাক্রিফাইস করবে, রাইট? হ্যাঁ করবে, কিন্তু নো, একটা ছেলেও স্যাক্রিফাইস করতে পারে, তো আমার মনে হয় যে দিস ইজ কল্ড ম্যাচুরিটি। হ্যাঁ, এখন দুইটা পার্টনারের মধ্যে আল্লাহ তাআলা যখন দুইজনকে বিয়ে দেয় বা হয়, একজনের ম্যাচুরিটি কম থাকে, একজনের ম্যাচুরিটি মানে ব্যালেন্স করতে হবে, মানে দুইজনের যদি সেম হয়, তোমার কিন্তু রিলেশনশিপের মজাটা নাই। একটু একজন একটু ইন্ট্রোভার্ট হবে, একজন একটু এক্সট্রোভার্ট হবে, ব্যাপারটা এরকমই হয় না। তো মানে ব্যালেন্স হবে। তো এর মধ্যে একজনের ম্যাচুরিটি খুব ভালো থাকা উচিত আমার মনে হয়। যে একজনের ম্যাচুরিটি ভালো থাকলে, স্যাক্রিফাইসিং মেন্টালিটি থাকলে, কম বেশি 30 তোমার মনে করো 60-40 যদি রেশিও স্যাক্রিফাইসিং তে থাকে, তাহলে সংসারটা সুন্দর মতো টিকে যাবে। ওকে, তোমারটা কি এইভাবে টিকে আছে? হ্যাঁ, যেমন হচ্ছে যে তুমি যদি ধরো আমার হাজবেন্ড হচ্ছে অনেক ইসলামিক মেন্টালিটি, আমি ইসলামিক মেন্টালিটি না। তো আমার কিছু হচ্ছে যে আড্ডা মারা পছন্দ, বা আমার একটু বন্ধু বান্ধব প্রিয়, আমি সবসময় ও একটু ইন্ট্রোভার্ট, আমি একটু এক্সট্রোভার্ট। তো যেটা হচ্ছে যে ও সামটাইমস হচ্ছে আচ্ছা ঠিক আছে, আমার ওয়াইফ পছন্দ করে বাইরে একটু বন্ধু বান্ধবের সাথে টাইম স্পেন্ড করতে, ঠিক আছে ওকে একটু ছাড় দিই। বা ওর মানে কিছু জামাই আছে না যে সবসময় বউর একদম বগলের নিচে রাখতে হবে, এরকম ব্যাপারটা, এই জিনিসটা নাই। যেমন ও এখন বলছে যে ঠিক আছে তুমি, আমি 4 মান্থস আসতেছি না বাংলাদেশে, তুমি তোমার মতো করে সুন্দর মতো করে লাইফ আর বন্ধু বান্ধবকে নিয়ে হ্যাঁ থাকো, তোমার যদি বিজনেস করতে মন চায় তুমি বিজনেস করো, বন্ধুদের সাথে আড্ডা দিতে ইচ্ছে করলে আড্ডা দাও। সো এই যে ব্যাপারটা, এই যে ট্রাস্ট,
এই যে ট্রাস্ট ইস্যু, এই যে ব্যাপারটা, দিস ইজ ভেরি অ্যামেজিং। মানে আমার কাছে খুব ভালো লাগে যে আমি যতদিন যাই তত আমি তার প্রতি মুগ্ধ হই, মুগ্ধতা ছড়ায় যায় যে আমি আমার সারাউন্ডিং এ যখন ফ্রেন্ডদেরকে দেখি তাদের যে হাজবেন্ডদের কীর্তিকলাপ গুলা দেখি, তখন আমার মনে হয় যে আই এম ভেরি মাচ লাকি দেন দেম, বুঝছো? সো দেখা যায় যে আমার হাজবেন্ড এমনও বলে যে আমার অ্যাকচুয়াল এক মেয়ে, সো আমাকে বলে কি আমার 2টা ছেলে মেয়ে, আমার তিনটা সন্তান, তার মধ্যে আমাকে সে সন্তানের মতোই ট্রিট করে। আমি যদি কোনো ভুল করি সে লিটারেলি বলে যে আচ্ছা ঠিক আছে। আমার হাজবেন্ডের কথা বলতেছি, তো আঙ্কেল লিটারেলি হচ্ছে যে সে বলে কি আমার মেয়ে যদি ভুল করতো আমি তো তাকে মাফ করতাম। সন্তান আমরা সবসময় মাফ করে দিই। আমরা দুষ্টামি যখন ছোটবেলায় করতাম কি করতাম আমার বাবা মা, তখন হচ্ছে যে 2টা থাপ্পড় লাগাই দিলেও কিন্তু ইয়ে করতো না। তো লাইক আমার হাজবেন্ডও তাই, তো বলে যে না স্যাক্রিফাইসিং ব্যাপারগুলো, এই যে আন্ডারস্ট্যান্ডিং এর কথাবার্তা গুলা, এগুলো কিন্তু থাকা দরকার। আবার ওয়াইফের ক্ষেত্রেও হচ্ছে যে হাজবেন্ড কি পছন্দ করে কি পছন্দ করতেছে না, বা যেরকম হচ্ছে যে হাজবেন্ডের কিছু চাওয়া পাওয়ার জায়গা থাকে, সেই জায়গাগুলা ওয়াইফ কতটুকু মেনটেন করতেছে কতটুকু মেনটেন করতেছে না। দেখবা যে এজ এ বয়ফ্রেন্ড হিসেবে একটা বয়ফ্রেন্ড একরকম একটা ছেলে হয়ে যায়, আর যখন হাজবেন্ড হয়ে যায় তখন কিন্তু তার সাইকোলজিক্যালি তার চাওয়া পাওয়ার জায়গাগুলো ডিফারেন্ট হয়ে যায়। সো ওই জায়গা থেকে আমার মনে হয় যে তার সাইকোলজিটাকেও রিড করা উচিত। যেমন হচ্ছে যে এখন আমার ইচ্ছা করে আমি ফ্যাশন করতে, এখন আমার হাজবেন্ড চাচ্ছে না যে আমি খুব একটা ফ্যাশনেবল লাইফস্টাইল লিড করে। সো ওই জায়গাটাকে আমার একটুখানি আমার হাজবেন্ড হয়তো চাচ্ছে না, না এটিআর জন্য বলতেছি না, আমি বলছি আমার হাজবেন্ড হয়তো চাচ্ছে না আমি জব করি, হ্যাঁ ধরো যে জব করে, এখন সে চাচ্ছে যে আমি বাসায় বাচ্চাদেরকে প্রপার টাইম দিয়ে, যেহেতু সে জব করতেছে, বাচ্চাদের জন্য একটা ফুল টাইম একটা মানুষের গাইডেন্স দরকার হয়, সেটা মা হিসেবেই আমি দেই। সো তো এই জায়গাগুলো স্যাক্রিফাইসিং তো আমাদের থাকে, যেমন আমার আছে, যেমন আমি ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করেছি, হ্যাঁ আমার হচ্ছে যে ভবিষ্যতে একটা ড্রেসটা নিয়ে একটু বলো না, একটু শুনি তোমার ডিজাইন করা মনে হয়। হ্যাঁ আমারই ডিজাইন, আমাদের নিজে ডিজাইন করাই বেশি পড়ি। বলো একটু শুনি। হ্যাঁ ডিজাইনিং নিয়ে বলতেছি, এটা নিয়ে একটু বলো। তোমার তো আমি হচ্ছে যেটা গলার এটা কি তোমার ডিজাইন করা? হ্যাঁ খুবই এটা এটার সাথে অ্যাটাচড করা। সেটা হচ্ছে যে আমি একটু যেটা হিজাব করি, আমার স্টাইলে থাকতে খুব ভালো লাগে, বুঝছো না? তোমার হাইট বলো একটু, সবাই শুনলে তো হার্ট ফিল করবে। 5'8", আমি 5'9" জানতাম, আসলে 1 ইঞ্চি কমে গেছে। তো যেটা হচ্ছে যে আমি তো যেটা খুব স্টাইলে পছন্দ করি, বললাম না যে স্টাইল নিয়ে পছন্দ করি, তো যেটা আমি কভার করি। তো আমি এটাকেই মনে করছি এখন প্রপার হিসাব যেটা মানুষ বলে, যেটা হচ্ছে যে ফাস্ট পর্দা, ওটা তো আর আমি করতে পারতেছি না। সো কেন পারছো না? হ্যাঁ কেন পারছো না? কেন পারছি? ওই মেন্টালিটি এখন আল্লাহ তাআলা আমাকে দেয় না, ওই হেদায়েতটা আমাকে আল্লাহ তাআলা দিতে হবে। তো তারপর আমার হাজবেন্ড চাইলে তখন আমার হাজবেন্ড চায় অতটা প্রেসারাইজ করে না, বললাম না যে আন্ডারস্ট্যান্ডিং স্যাক্রিফাইসিং ব্যাপার বলতে, যে হাজবেন্ড চায় তাইলে তোমার খবর ছিল না, হাজবেন্ড আমাকে ওইভাবে প্রেসারাইজ করে নাই। হ্যাঁ সে চায় যে আমি কারণ তো তোমার নিজের একটা নিজের বললা যে আমার ভালো লাগে, আমাকে মানে কিন্তু আমাকে চাপায় দেয়, ওইটা আমার ভালো লাগে। আমি আমাকে যেমন ও কখনো চাপায় দেয় না, আমি চাপায় দেওয়াটা নিতে পারি না কখনো, আমি মানে নেভার এন্ড এভার, সে আমাকে কখনোই কোনো কিছুর ব্যাপারে চাপায় দেয় না, এবং ফুল ফ্রিডম দিয়ে দিছে জীবনে। সো আমি একটা ধরো যে জব করলে যে ফ্রিডমটা পাইতাম, তুমি মনে করো যে বা চিন্তা করে যে আমরা জব করি না বা হাজবেন্ড করতে দেয় না, এই জন্য আমি ফ্রিডম নাই। তো আমার হচ্ছে যে আমি তো এই অবস্থায় যে তোমার এখানে এসে আড্ডা দিচ্ছি, এই যে এখন লাইভ করতেছি, এই ফ্রিডমটা কি আমার হাজবেন্ড দিচ্ছে না? এরপরে আমরা ভ্লগ করবো না, আমরা রেগুলার আমরা ভ্লগের প্ল্যান করছিলাম, কিন্তু ও এত ফাঁকিবাজ, আজকে ওর সাথে ঘুরতে বেরোয় যায়, কালকে ওর সাথে বেরোয় যাচ্ছে, এরপরে আমাদের না না আমি ঘুরতে বেরোচ্ছি কেন? আমার পুরো সংসার আমাকে মেনটেন করতে হয় মঞ্জু ভাই। তাহলে প্ল্যান কেমন করো তুমি? তো তুমি প্ল্যান করো হচ্ছে, তুমি তো তখন ছিল বিদেশে, পেনাং গেছিলাম, পেনাং আমি যখন তোমাকে ফোন দিছিলাম, বাট দেশে আসার পরে তো আমাদের প্ল্যান ওরকম প্ল্যান গুলো আমি শুধু ক্যামেরার সামনে অনেক নার্ভাস। রিয়েলি এখন তো মনে হচ্ছে না তুমি আমার সাথে খুব আড্ডা দাও। হ্যাঁ এটা তুমি লাস্ট টাইম বলছিলে, খুব কমফোর্টেবল, রাইট তুমি লাস্ট টাইম বলছিলে। আচ্ছা আমি আরেকটু জানতে চাচ্ছিলাম যে তুমি সেই মন্ত্রটা যেটা বলতেছিলে, যে তার মানে আমাদের এখন আসলে ইটস নট অ্যাবাউট কি বলে অস্থির যে লাইফস্টাইলটা, সেটা তাহলে তুমি বলতেছো যে মানুষ কিন্তু অস্থিরতা, তুমি কি সারাদিনে কখনো খেয়াল করো যে তোমার কখনো কখনো অস্থির লাগতেছে, যে হ্যাঁ আমার খুব সাফোকেটিং লাগতেছে, অস্থিরতা লাগতেছে? এটা অল ওভার দ্য হচ্ছে যে সারাক্ষণ ওই যে ফোন টোন এইসব একই জিনিস নিউজ ফিডে আসতেছে, এইসব এর কারণে একঘেয়েমি জীবন, এইসবের কারণে হয়, মানে সাফোকেটিং। একটা সময় পরে গিয়ে দেখবার রাত্রে বেলা গভীর রাতে হঠাৎ করে তোমার সাফোকেটিং লাগছে, যেটা আমার হয় অনেক সময়,
যে সাপোর্ট, তখন হইতেছে মুভি দেখা নলে এই দেখা, এই তো। আচ্ছা, তোমাকে কয়েকটা কমেন্ট পড়ে শোনাবো? কি বর্ষা সংক্রান্ত? আই ডোন্ট নো, হইতে পারে। রানু না সরকার নাইমা লিখছে, নাইস, ম্যাচুরিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। রিন আমায়া লিখছে, মঞ্জু ভাই ইউ হ্যাভ ভেরি গুড মেন্টালিটি। থ্যাংক ইউ, মানে হোয়াট আই বিলিভ আই ট্রাই টু স্প্রেড দ্যাট। তুমি আমার সাথে এখন আড্ডা মারতেছো না, ওই জন্য আমি তোমাকে ফু দিয়ে দিছি এটা। রানু মিঠু লিখছে, মঞ্জু ভাই বর্ষাকে নেক্সট ডে লাইভ আনবেন, তখন বলবে ভাইয়া ডক্টর আমাকে বলছে বর্ষা আপনি মারা গেছেন, তখন বর্ষা বলবে ডক্টর আই এম এক্সপ্লেইন আমি মরলে আমার বাচ্চার দুধ কিনে দিবে কে? বাইরে ভাই কি কমেন্ট আপনাদের ভাই, হেভি কমেন্ট। ওকে, নাহার মঈন মুক্তি, আকাশ নিবিড় টু মাচ করতেছে, খারাপের সাথে খারাপ করলে তো আর ভালো হওয়ার সুযোগ থাকবে না। দিস ইজ ট্রু, মানে একটু ভালো হওয়ার সুযোগ দেওয়া উচিত, কিন্তু ওর উপর দিয়ে যা যাচ্ছে সেটাও হয়তো ওইটা করতেছে। বর্ষাকে সাইকোথেরাপি দেওয়া দরকার এবং মানবিক দিক থেকে কাউকে এগিয়ে আসতে হবে ওকে সাহায্য করার জন্য। যে বলতেছে তাকে থেরাপিতে দিয়ে যেতে বলো। পাপকে ঘৃণা করি পাপিকে না। তুমি এই জিনিসটা আমাকে বুঝাও যে সবাই তাও এখন বলতেছে যে থেরাপি দেওয়া দরকার, মানে কিভাবে তুমি থেরাপি? এটা তো আমার বললাম না সাইকোলজিক্যাল ইস্যু। এখন আমাদের দেশে দেখো সাইকিয়াট্রিস্ট, সাইকোলজি নিয়ে অনেক মানুষ পড়াশোনা করতে দেশের বাইরে চলে যায়। কেন যায় জানো? প্রচুর পরিমাণে পাগলের সাইকোলজিক্যালি মানুষজন আসলে খুবই ডিসঅর্ডারের মধ্যে থাকে। সো এই জন্য সাইকিয়াট্রিস্টদের কাছে কাউন্সিলিং এর দরকার পড়ে প্রত্যেকটা মানুষের কোনো না কোনো একটা সিচুয়েশনে। সো দ্যাটস ওয়াই আমার মনে হয় যে এটা আস্তে আস্তে বাড়তেই থাকে, এটা আমার সাথে কাউন্সিলিং করা দরকার তার। আমার মনে হয় যে ওকে নিয়ে ও মনে হয় এমনও হতে পারে যে ও এইসব কন্ট্রোভার্সি খুব এনজয় করে। আই থিংক সো। ওকে, আচ্ছা হ্যাঁ, তুমি বর্ষাকে নিয়ে ইস্যু আছে, কিন্তু বর্ষাকে নিয়ে সবাই কমেন্ট করতেছে। আচ্ছা, হু ইজ রানী, হু ইজ শি? রানী তোমার একটু পরিচয় দিয়ে দাও তো। আমি পরিচয় দিয়েছি প্রথম, আমি আসলে মঞ্জু ভাইয়ের অনেক পুরাতন একটা মানুষ। তোমার পরিচয়টা আছে, সেটা শুধুমাত্র সেটা তোমার আইডেন্টিটি হইতে পারে না। আইডেন্টিটি আমি আসলে ডিজাইনার, ফ্যাশন ডিজাইনার, মেকআপ আর্টিস্ট, এবং একসময় মডেলিং করতো, লাক্স আনন্দধারায় ছিল, আমি আরো আমরা মডেলিং, বাট ও আসলে র্যাম্প করতো হিউজ, অনেক ফটোশুট করছে, অনেক কাজ করছে, বাট বিয়ে করে ওর স্বপ্ন সব শেষ। স্বপ্ন শেষ না, আমার স্বপ্ন শুরু। স্বপ্ন মরে আমার মনে হয়েছে যে ও জামাই স্বপ্নগুলো মারা ফেলছে, কিন্তু স্বীকার করতেছে না। না, অবশ্যই না, অবশ্যই না। এটাতে আমার কোনো দুঃখ কষ্ট নাই। মারা যে ফেলছে স্বীকার করে ফেললো, না না, আমার কোনো দুঃখ কষ্ট। তুমি বলতেছো তাহলে? আচ্ছা, দুঃখ কষ্ট নাই মানে মেরে ফেলে নাই। আমি এই লাইফটাকে এনজয় করতেছি। তুমি লাইফে এইটাই হইতে চাইছো? আমি এই লাইফটাকে এনজয় করতেছি মঞ্জু ভাই। আই জাস্ট এনজয় মাইসেলফ। তো আমার কেন হচ্ছে দুঃখ কষ্ট থাকবে? ওই বয়সটা আমার ছিল যেটা, সেই বয়সটা আমি এনজয় করছি, এই বয়সটাকেও আমি এনজয় করতেছি। যখন যে বয়সের মধ্যে দিয়ে যায়, আমার মনে হয় সেই বয়সটাকেই মানুষের এনজয় করা উচিত। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি মেকওভার আর্টিস্ট ছিলাম, অ্যাজ এ ডিজাইনার হিসেবে এখন একটু কাজ করার ট্রাই করতেছি। নেক্সট হয়তো বা হিজাব, আবায়া এগুলো নিয়ে কাজ করব। সো আমি দেশের বাইরে থাকার কারণে আমি এতদিন বাংলাদেশের সাথে কোন রকম কাজ টাজ করার সুযোগ হয় নাই। যেহেতু বছর খানেক হলো আমি বাংলাদেশে এসেছি, তো কাজ করার ইচ্ছা আছে, এই জন্য মঞ্জু ভাইয়ের এখানে আসলাম। না, তোমার কিন্তু করা উচিত রানী। আমরা অনেক কিছু প্ল্যান করছি, তোমারই প্ল্যান ছিল, সেগুলো আই এগ্রিড। আচ্ছা, এরপর আমি তোমার রাগ করছি বিকজ আমার মানুষের কমিটমেন্ট না থাকলে আমার পছন্দ না, সেটা তোমাকে বলছি, তোমাকে বকা দিছি। ক্যামেরার সামনে বলো যে আমি কমিটমেন্ট করতেছি যে আমি কিছু করতে চাই, মঞ্জু ভাই এগ্রি করছে। কিন্তু আমি তো ধরো যে একটা সংসারের মধ্যে আছি, আমার বাচ্চাদের সবাই না সংসারের মধ্যে আছে, ঠিক আছে? তোমার কোনো সংসার নাই? কেন সংসার থাকবে না ভাই? আমার ফ্যামিলি লাইফ না, বিয়ে না করলে সংসার থাকতে পারে না? কি ধরনের কথাবার্তা ব্রো? তোমার বাচ্চা কাচ্চা আছে? না, নট নেসেসারি। বাচ্চা কাচ্চা হলে মঞ্জু ভাইকে কিছুদিন পরে বিয়ে দিয়ে দিচ্ছি, তখন আমরা দেখবো তার মুখ থেকে ঠিক সেম কথাবার্তাগুলো আসে কিনা। আমরা এখন তোমার কাছে শুনতে। তুমি শুধু আমাকে বলো, তুমি ছাড়া আর কেউ সংসার করতেছে না এবং দে আর নট ডুইং এনিথিং? করতেছে, এক একজনের প্রায়োরিটিজ এক এক রকম। তাহলে তুমি এখন কি বলতে, তুমি কিছু করতে চাও না সেটা বলতে চাও? অবশ্যই করতে চাই। তো সেটাই তো বললাম, তুমি আমাকে বলো আমি কমিটমেন্ট রাখি না। এখন সামটাইমস তো ভাই কমিটমেন্টের একটু হেরফের হয়। আচ্ছা ঠিক আছে, একজন কমেন্ট করছে, খুব মজার একটা কমেন্ট করছে, রেখাস ব্লগ ভাই আপনার তো অনেক দুঃসাহস, রানীকে বসিয়ে প্রজাদের সাথে কথা বলছেন। তোমাকে রানী রানী কেন বলতেছো? আচ্ছা, রানী আমার এখন তুমি জাহান এহসান দিয়ে তুমি রানী। জানা এহসান কি তোমার জামাইয়ের নাম? তোমার জামাইয়ের পিছনে কি তোমার নাম রাখছে?
তোমার জামার পিছনে জামাই তোমার এটা আমি নিজেই একটা বানায় রাখছি। আমার নাম তো জাহান, খুশিদা জাহান রানী। তো হচ্ছে যে রানী আমার বাবা মারা ডাকে আদর করে আর কি। ছোট্ট আনসার দাও। হ্যাঁ, তোমার নাম জামাই কি বসাইছে তোমার জামার নামের পিছনে? না আমি বসাইছি, ও কেন বসাই? রানীর জামাই ও আমাকে কোনো কিছুতে প্রপোজ করে বসায় না। শোনো, তোমরা ভালো হয়ে যাও, ঠিক আছে? আমি আমার বউয়ের নাম আমার লাস্টে রাখবো। বাজি আছে? দেখতে চাও? এটা কিন্তু আবার হচ্ছে যে ইসলাম ইয়ে করে না, বাবার নামের সাথে মেয়ে। এক্সকিউজ মি, এটা হইতে মানে ইসলামের কই ভাই, আমি রেসপেক্টের কথা বলতেছি। যদি এটা আমি ফেসবুকের জন্য একটা রাখছি, আমি বুঝছো? একটা এটা ফেসবুকে একটু ভাব কায়দা বাড়ানোর জন্য, বুঝছো? আমি তো ফেসবুকে দেব যে অমুকের বউ মঞ্জু, জামাই সরি, ঠিক আছে? এবং ওর নাম দিয়ে দেব আমি, ঠিক আছে? মঞ্জু আহমেদ, ABCD মঞ্জু আহমেদ XYZ। ওকে, ইশরাত আরিন, আমরা দেখছি আকাশকে জিজ্ঞেস তো করছি আপনারা। আকাশ লোকটা আসলে কে? ওর বউ কয় নম্বর জামাই? ও প্রথম ছিল 4 নাম্বার, এরপর আসছে 5 নম্বরে, তারপরে প্রমোশন। মানে কেমনে 4 নাম্বার থেকে আবার 5 নম্বরে যায়? জামাইগুলো ও বের করতেছে, ও মানে এ কয় নম্বর জামাই? আরে বাবা, ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো বর্ষার প্রথমে ও বের করছে যে বর্ষা 3টা বিয়ে করছে, ওকে বিয়ে করছে, 4 নম্বর জামাই হয়েছে। এরপরেও যখন ও তদন্ত করতেছে, এরকম তদন্ত করতে করতে আরো 2টা জামাই বের হয়েছে, তো তখন হয়েছে ও 6 নম্বর। এরপর আরেকটা বের হয়েছে, তখন হয়েছে ও 7 নম্বর জামাই। সিরিয়াস। এবং যখন 7 নম্বর জামাই আসছে, এতদিন তো স্বীকার করে নেই বর্ষা, তখন 8 নম্বরের জায়গায় আইসা স্বীকার করছে যে ভাই। আচ্ছা, আমার এখানে একটা তোমার কাছে একটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে কোয়েশ্চেন হচ্ছে যে বিয়ে করার সময় তো ভোটার আইডি কার্ড এই সেই লাগে, তো একই তখন কি ভোটার আইডি কার্ড চেঞ্জ করে 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 বিয়ে করে, নাকি একই ভোটার আইডি কার্ড দেখে দেখায় হচ্ছে কি, মানে কি ডিভোর্স দেখায় বা আগের পক্ষে ডিভোর্স? আই হ্যাভ নো ফ্রিকিং আইডিয়া। আমার দুইটা মানে যেমন হচ্ছে যে তুমি পাসপোর্টে তোমার যে বয়স আছে বা যে কোনো জায়গায় তুমি যখন একবার ভোটার আইডি কার্ড, কিছু কিছু ব্যাপারে থাকে না যে একবারে আমি বিয়ে করলাম, তারপর নেক্সট এর বিয়ে করার সময় যখন ইস্যুস হলো যে হ্যাঁ এই ভোটার আইডি কার্ডের এই মহিলা তো আগেও বিয়ে করছে, এরকম যদি কোনো একটা মেশিন থাকতো তখন বলবো তখন তদন্ত শুরু হয়ে যেত, মনে হয় না এত 7-8টা বিয়ে করতে পারতো। বাট আমার কথা হচ্ছে সেটাও না। ও দেখো, দুটো জিনিস আমি জানার ট্রাই করছি, যে একটা মানুষ এতগুলো বিয়ে আসলে করে থাকলে কিভাবে করছে, এবং এতগুলো মামলা খাওয়ার পরেও কেমনে জেলা যায় নাই। তো আর লাস্ট টাইম বলছিলাম, যদি এতগুলো মামলা কেউ বেঁচে থাকে, মানে জেলে না গিয়ে এরকম করে ঘুরতে পারে রানীর মতো, তোমার মতো না, মানে আচ্ছা বর্ষার মতো, দেন আই এম আ ফ্যান ভাই। ওর মতো পাওয়ারফুল তো কেউ নাই, ওটা কেউ কিছু করতে পারতেছে না। এই যে বললে 21টা মামলা খাইছে 3-4 জনের হাত থেকে, কিছু হয় না। বলছে বর্ষা বলছে না, বর্ষাও তো মামলা খাইছে। ওর 7টা জামাইয়ের মধ্যে একটা জামাই বলতেছে, ওর কথা কতটুকু তুমি হচ্ছে গ্রহণযোগ্য? আচ্ছা, তুমি আসলে তুমি একটু ব্যাকডেটেড হয়ে আছো। এটা আসলে ধরো 21টা মামলা বলছো, তো 11টা তো মিনিমাম। কত নিজেই করছে বললো 12টা আছে, 12টা থেকে আমরা অর্ধেকে যাই, 6টা করছে। তাহলে ওদিকে সানি আছে একজন, মুন্না খান আছে আর একজন, ওর তারপরে জ্যাকি আছে, ওর আরো জ্যাকের ফ্যামিলি। ভাই আমরা এসব কোন দিকে যাচ্ছি, বাদ দাও। আচ্ছা, আমরা এসে আসি, কালকে আরো ঘটনা ঘটে গেছে আমাদের ইন্ডাস্ট্রিতে। নেগেটিভ না, আমরা পজিটিভ কথা যাই। পজিটিভ হচ্ছে আমাদের পজিটিভ কথা জানি কি আসলে অবাক, পজিটিভ কোনো কথা নেই আমাদের লাইফে। এই যে এক্স্যাক্টলি, তুমি এই সব করতে করতে তোমার মাথাটা নেগেটিভ হয়ে গেছে, তুমি একটু পজিটিভিটির মধ্যে আছো, ইউ হ্যাভ টু মেডিটেশনস। আমি পজিটিভ কোনো জিনিস খুঁজে পেতেছি না। হ্যাঁ, আচ্ছা, তুমি একটু আমাকে ভাই বাংলাদেশে কোথায় ঘুরতে গেছো? না, তুমি তো কেনিয়া ঘুরছো, আমাকে দাওয়াত দিয়েছিলে, আমি কেনিয়া বাংলাদেশে এখনো ঘুরতে যাই না। আমার বাবার বাসা দিনাজপুর, সো আমি দিনাজপুরে যাওয়া আসার মধ্যেই আছি। আর যেহেতু জামাই এই মুহূর্তে নাই, আসলে ঘুরতে যাবো কার সাথে? ওকে, আমরা এসে লাইভটা শেষ করব, কিন্তু বর্ষাকে ফোনটা দিয়ে তারপরে শেষ করব। নো প্লিজ, আমাকে বিদায় দিই, তুমি বর্ষাকে একটু বসো, জাস্ট আ সেকেন্ড, বিকজ সবার জাতি জানতে চায় আসলে। হ্যাঁ, আচ্ছা, তোমার একটা এসে গেমস আছে, আমরা বর্ষা দেখি যদি বেঁচে থাকে, যদি ফোনটা ধরে ভালোবেসে, আমি মোবাইলে না, তুমি আমার কি এইসব করতে পারো না, কোনো গেম নাই আমার সাথে তোমার। তুমি বলে ডুয়েল মিনিং কথাবার্তা বলে না? না না, তুমি মঞ্জু ভাই, তুমি আমার কেন এখানে নিয়ে এসে রোজ করতেছো? তুমি তো কখনো এরকম করো না। আচ্ছা, বর্ষাকে আমরা ফোন দিলাম, ও ট্রাই করলাম, ও আমাকে লাস্ট একটা ভয়েস পাঠিয়েছিল, সেটা আমি আপনাদেরকে শোনাই। হ্যাঁ, যেহেতু ফোন ধরতেছে না, আমি ওইটা আসলে একটু আপনারা শোনেন মন দিয়ে। হ্যাঁ, ওকে, রেডি, 1 2 3। জুম্মা মোবারক, কেমন আছেন? আপনি আমারে বললেন আপনার প্রোগ্রাম দিয়ে সবাই পজিটিভ হবে, আপনি কি করলেন? উল্টো আপনার ক্রেডিট নিয়ে নিলেন, এটা খুবই দুঃখজনক। হ্যাঁ, আপনি আমাকে কি বললেন আর কি করলেন এইভাবে করে? আমি মেন্টাল ভাবে, মানসিকভাবে আমি খুব খারাপ আছি। আমার মেন্টাল সিচুয়েশন খুব খারাপ, বেশি খারাপ। আমি 12 দিন হসপিটালাইজ ছিলাম।
আমাকে আজকালকের মধ্যে আবার হসপিটালাইজ হইতে হবে। হ্যাঁ, আর আপনি আমার প্রসঙ্গটা এইভাবে করে আমি নিতে পারতেছি না ভাই, এগুলো আর নিতে পারতেছি না। এটা ছিল ওর ভয়েস। আমি ওকে রিপ্লাই করছি যে কি বললাম কি করলাম মানে বুঝি নাই, এখানে যা বলার সত্য মিথ্যা তোমার কথা সব বলছো তুমি, আমার কথা আমি বলছি, ভিডিওতে কি কথা কাট করে লাগানো বা এটা কি মেক করা কিছু, কি আজব কথা বলো। দ্যাট ওয়াজ মাই রিপ্লাই। আমার কথা হচ্ছে যখন ও বলছে আমি পজিটিভ তো ছিলাম যে ভাই তুমি একটা মাস দূরে থাকো এখান থেকে, পজিটিভ থাকবা, দেখবা তোমার সবাইকে ভুলে যাবে, বাট ও তো আজকে নাটক করলো, তো এখানে আমি ভুল কি বলছি, মানে পজিটিভই থাকতে পারতো বাট সেটা থাকে নাই, সো ইটস নট মাই ফল্ট। ওকে রানী, বর্ষা চ্যাপ্টার বাদ আমরা তোমার চ্যাপ্টার দিয়ে তোমার আমরা একটা গেমস খেলতে চাই। ও সুন্দর দুটো ব্যাগ নিয়ে আসছে, একটা ব্যাগ তো দেখলাম কি জন্য দেখি, এটা হচ্ছে ফেন্ডি রোম, আমার খুব ফেভারিট ব্র্যান্ড। আর একটা হচ্ছে এটা কি তোমার মেকআপ না? এটা তোমার স্টুডিওতে আসবো, তুমি বলছো যে আমার সাথে লাইভ করবে, তো এই যে লাইভের জন্য এখন আমরা, ও জানে না, হ্যাঁ ও জানে না, বাট আমার একটা সেগমেন্ট ছিল আমি অনেকের সাথে করছি, অনেস্টলি বললাম ও জানে না, কিন্তু এটা আমরা আসলে করবো। হোয়াটস ইন ইউর ব্যাগ আমার সেগমেন্ট ছিল, সেটা আমি করতে চাই। আমি জানি ওর ব্যাগ থেকে কি বের হবে। কেন তুমি এরকম একটা মানুষের মেয়ে মানুষের ব্যাগ তুমি কেন পার্সোনাল? দেখো আচ্ছা দেখো, যদি পার্সোনাল আমি যদি নিজে দেখতাম তাহলে বলতে পারতে প্রাইভেসি লঙ্ঘন হইতেছে। তুমি একটা ব্যাগ দেখাবো, দুইটা ব্যাগ কেন দেখাবো? আচ্ছা একটাই দেখো। তুমি তো নিশ্চয়ই, তুমি যেহেতু এটা করো সেহেতু একটা ব্যাগই দেখো, দুইটা ব্যাগ নিশ্চয় দেখো না। আমার ব্যাগের মধ্যে কি আছে? টাকা আছে, গাড়ির চাবি আছে, সুন্দর করে, হ্যাঁ সুন্দর করে বলো, গাড়ির চাবি, হ্যাঁ হোন্ডা না? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ও ড্রাইভ করলে কিছু চিনতে পারে না, বলতেছে আজকে কি যে করলো আস্তে আস্তে। আচ্ছা হ্যাঁ, তারপরে কি আছে দেখো, তারপরে হচ্ছে ড্রাইভিং লাইসেন্স আছে। আচ্ছা দেখি তো এটা ভ্যালিড কিনা তুমি এখানে। অবশ্যই ভ্যালিড। আইস হেভি তো ভাই, তোমার বয়স এত কম, দেখে তো মনে আরো বড়। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওকে, আমার তো অনেক বুড়া। হ্যাঁ তো তোমারটা দেখাই, তোমার পকেটটা মানে ব্যাগটা, এটা হচ্ছে যে আমার ডেবিট কার্ড। এগুলো দেখে তো তুমি হোয়াটস ইন হ্যাঁ, ব্যাগ, তো এগুলো তুমি আমাকে আর দিকে নাথিং ইন্টারেস্টিং, সবই দেখাই। দেখি কি দেখি, রিনা ম্যাচিং সেন্টার নামে একটা কার্ড আছে, ও প্রমোশন যেখানে হচ্ছে যে কাপড় চোপড় হ্যাঁ, এর মনে হয় ম্যাচিং টাচিং এর সেন্টারে। একটা হচ্ছে কোনো কিছুর বিল আছে, আই ডোন্ট নো এই কিসের বিল। আর ইউ ফ্রিকিং সিরিয়াস? মানে একটা মানুষের, একটা মেয়েদের ব্যাগে এগুলো থাকে? হ্যাঁ, এই যে একটা টেইলর এই যে কাপড় চোপড় বানাই, সেই টেইলরের একটা রিসিপ্ট আছে। ছি 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 ছি। তারপরে আর কি বলবো, কিছু টাকা আছে, টাকাও থাকে তো দেখো দেখো আমার কাছে, টাকার বেশি উপরে টাকা কিছু, নাই। কার ছবি দেখি? আব্রাহাম লিঙ্কন কোথায়? টাকার উপরে কিছু শেখ মুজিব। জোস জোস। আচ্ছা টাকা আছে, আরো কিছু টাকা আছে, সেগুলো সবগুলো 5 টাকাও দেখাবো। এই যে 5 টাকাও আছে, 5 টাকাটা সুন্দর না? 5 হ্যাঁ, টাকাতে কিছু 5 দেওয়া, টাকাতে আচ্ছা, মনে 5 টাকার কি ছবি দেওয়া দেখো তো, ওই পাশে স্যারের ছবি। এটা কি? এটা হচ্ছে 7 মসজিদ। আচ্ছা, এটা তুমি চিনো না? একটা মেয়ের ব্যাগে এত বোরিং। তারপরে হচ্ছে কি আছে, এটা আরেকটা কোন একটা আল্লাহ জানে ভাই। সিটি ব্যাংকের টাকা আমি জমা জানতাম দেওয়ার এটা, আমি একটা দেখে diary। গেছি সিটি ব্যাংক। তারপরে আর নাই কিছু, শেষ। আর দেখবো তুমি, এই শেষ। শোনো ইন্টারেস্টিং ব্যাগ কোনটা বলি, ওইটা। ওইটা তোমার এখানে মেকআপের জিনিস আছে, মেকআপের জিনিস কোনো কথা হ্যাঁ নাই। কি কি ব্র্যান্ড, ওইটা দেখো। হ্যাঁ, হ্যাঁ মেয়েরা খুব পছন্দ করবে, এই যে কমেন্টও করতেছে যে মেকআপের মেকআপ ব্যাগ আন্দাজি কই দেখাও দেখো, এই যে দেখো আন্দাজি। নুসরাত কুকিং ব্লগ লিখছে, ভাই মেকআপের ব্যাগটা খুলতে বলেন, দেখো আজব। আচ্ছা খালেদ হোসেন লিখছে সাউন্ড কম কেন, কিন্তু তাও আমরা দেখবো। আচ্ছা ঠিক আছে, মেকআপের ব্যাগে হচ্ছে আমার একটা ব্রাশ আছে, আচ্ছা ব্রাশ, তারপরে একটা লেন্সের হচ্ছে বক্স আছে, হিজাবের পিন আছে। হ্যাঁ, যেহেতু আমি হিজাব পরি। তারপর হচ্ছে নার্সের একটা কনসিলার আছে, নার্সের একটা ফাউন্ডেশন আছে। নার্স তোমার ফেভারিট ব্র্যান্ড? হ্যাঁ, নার্স সবই আমার ফেভারিট, নার্স বলতে। আর এটা হচ্ছে, এটাও নার্সের একটা কন্ট্রোলিং কালার। তোমার এত ফেভারিট কেন? নার্স সবই নার্স। আর হচ্ছে আমি খুব একটা লিপস্টিক ইউজ করি না, জাস্ট নিজে নিজে খেয়ে ফেলো। একটা, এটা কি ব্র্যান্ড? এটা ব্র্যান্ড ছাড়া, এটা হচ্ছে ব্লাশ, এটা ব্র্যান্ডই না মনে হয় কোনো। এটা একটা ব্লাশ, লিকুইড ব্লাশ। এই তো, আর কি এই যে কয়েকটা শেষ, এই যে ব্রাশ ট্রাশ, এই যে চোখের কাজল। ওকে ওকে, হ্যাঁ দিবা? অফ কোর্স। তোমারে দিয়ে দিই? আমার চোখ তো এমনিতে সুন্দর না, তোমার একটু কাজল দিয়ে দিই, যেন নজর না লাগে। নজর না লাগে। প্রচুর নজর এই তো লাগছে। শেষ, এই হলো আমার ব্যাগ। আর এত বোরিং হোয়াটস ইন ইউর ব্যাগ সেগমেন্ট আমার লাইফে প্রথম করছি। তুমি ব্যাগ থেকে কি 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 পাইছো? সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাগ থেকে তুমি কি পাইছো? ওটা বলা যাবে না।
বাট অফ ক্যামেরায় বলবা? অন ক্যামেরায় ছিল আমার যে আমাদের অভিনেত্রী যে সেমন্তী সুমি, ওর ব্যাগে এত সুন্দর একটা জিনিস পাইছি, ওটা দেখে সবাই খুব অবাক হয়েছিল, বাট সেটা আমি বলতে চাচ্ছি না, ওটা আপনারা আমার এখানে গিয়ে সার্চ করে দেখে আসেন। আচ্ছা ওকে, এই ডান টু ডস্ক ফুড লিখছে, যে কোনো বিষয় যে কারো উদ্দেশ্যে মন্তব্য করার আগে 100 বার ভাবা উচিত, এই বিষয়টা আমাদের মাথায় রাখা উচিত। এটা কোন সেন্সে বলছে? আবার বলো। যে কোনো বিষয়ে যে কারো উদ্দেশ্যে মন্তব্য করার আগে 100 বার ভাবা উচিত, এই বিষয়টা আমাদের মাথায় রাখা উচিত। হ্যাঁ, তো আমরা তো এই বিষয়টা মাথায় রেখেই কথা বলতেছি। মঞ্জু ভাই মাঝে মাঝে একটু ব্যালেন্সিং হয়ে যায়। আমি কিন্তু কি বলো তুমি ব্রো? হ্যাঁ, কিন্তু আমি কিন্তু মাথায় রেখে, মানে ডিরেক্ট কাউকে হিট করাটা আসলে খুব এম্বারেসিং তার জন্য। কাকে হিট করছি আমি আবার? করতেছো মঞ্জু ভাই, অনেক মানুষ কি করতেছো, কারো কারো তো যায় কলিজার মধ্যে লাগে, সেই জানে শুধু কার কলিজায় গিয়ে লাগছে, কার সিমিলারিটি ঘটে গেছে, কার জীবনের সাথে মিলে গেছে। শুনুন, আমাদের ইভেন্ট আছে 18তে লেকশরে, আমরা একটা ইভেন্ট করতেছি, ইটস কল্ড বিডিস মোস্ট স্টাইলিশ অ্যাওয়ার্ড। ইন্ডিয়াতে যেটা হয় ইন্ডিয়াস মোস্ট স্টাইলিশ অ্যাওয়ার্ড, সেটা ফ্র্যাঞ্চাইজি আমরা বাংলাদেশে করতেছি। বাংলাদেশের মোস্ট স্টাইলিশ অ্যাওয়ার্ড, বিডিস মোস্ট স্টাইলিশ অ্যাওয়ার্ড সিজন 1। পিয়াল বলছে 6 PM না তোর কই থাকার কথা, হ মামা বেনু আমার পাশে, ঠিক আছে আমি যাইতেছি দেখতেছি। ওকে, আমাদেরকে নিয়ে যাও এই যে পাশেই তুমি যেখানে গেল না, যে হাইটসে, না হাইটসে যে বললা, ওইখানে যে দেখতে যাব শেষ করে। ওকে, এনিওয়েজ আসলে আপনারা যা যা কমেন্ট করছেন শুনলেন, আপনারা প্রচুর কমেন্ট আপনাদের। আই হোপ কিন্তু আজকের কনভারসেশনটা তোমার সাথে আমার খুবই বোরিং, বিকজ বোরিং হয়েছে, বিকজ বর্ষা ঢুকে গেছে আমি আসলে, হ্যাঁ বর্ষা ঢুকেছে মাঝখানে, বাট প্রবলেম নেই, আমরা যেটা করব সেটা। অপু বিশ্বাসটা ভালো ছিল, আর ওই যে সাকিব খান, আই লাভ অপু বিশ্বাস, আই লাভ সাকিব খান, আই লাভ বুবলি, আই লাভ পরিমণি। আচ্ছা শোনো না, আমরা নেক্সট যেটা করব সেটা হচ্ছে তোমার বাসায় করতেছি আমরা, রাইট? নেক্সট এপিসোড বাসায় করতেছি, এন্ড তুমি রান্না করতেছো নেক্সট উইক, এই উইকে না, এই উইকে আই এম টাইড আপ, নেক্সট উইক করতেছি আমরা, এবং তুমি রান্না করবা, রান্না করে খাওয়াবা কি কি সেটা ঠিক করে রাখো, দেন রান্না করে খাওয়াইতে হবে তোমাকে। তুমি রান্না ভালো করে বললা? হ্যাঁ রান্না ভালো করে, কিন্তু তুমি না, তোমার কথা না তুমি ভুলে যাও, আমি খুবই অবাক, তুমি আমাকে দাওয়াত দিছিলে রান্না করে খাওয়ানোটা দেখাবো না, এটা আমার পুরো প্রাইভেসি। না খাবো, প্রাইভেট প্লেস, খেয়ে দেন শো করব, সেটার কথা বলছি, সেটা বলো। রান্না করে আবার দেখা দিও। রানী থ্যাংক ইউ ফর মেকিং মাই শো বোরিং। তুমি বোরিং করছো কোন বর্ষা চ্যাপ্টার নিয়ে এসে? বর্ষা এখন হটকে গেছে, বুঝছো, একটা মানুষ মরে যাওয়া থেকে বেঁচে আসছে, এর চেয়ে বড় ব্রেকিং নিউজ কি হতে পারে? এরকম আর মানুষ মনে হয় মরে যাওয়া থেকে বেঁচে আসে না। তুমি অ্যানসারটা দিছো, বাট সেই অ্যানসারটা আই ডিডন্ট বাই, বাট এনিওয়েজ রানী থ্যাংক ইউ, খুব ভালো লাগছে তোমার সাথে কথা, তোমার এটা আমার খুব ভালো লাগছে, মানে আই রিয়েলি মিন ইট, ঠিক আছে? আর ফৌজিয়াকে আমি মিস করি খুব। আর আমাদের পুরনো ফ্রেন্ড আজব ভাই, তুমি ফৌজিয়া, তারপরে কি বললা, শান্তু না? তুমি তো আরো ফ্রেন্ড, তোমার বাসার নেইবার সুমাইয়া, হ্যাঁ রাইট রাইট, হ্যাঁ আমাদের ফ্রেন্ড গুলো, আমাদের লাক্স আমাদের তিন্নিকে আমি খুব মিস করি। তিন্নি একটা পোস্ট করছি, আসলে বেসিক্যালি ওরা লাক্স আনন্দ হয় ফটোজেনিক ওরা ছিল, তো আমরা একটা মানে হিউজ, ওরা আসলে আমাকে খুবই মানে মানতো, আমি বকা টকা দিতাম, তাও আমাকে খুব পছন্দ করতো, বিকজ আমি আসলে ওদেরকে অনেক কিছু বুঝাইতাম। ইজন্ট ইট ট্রু? হ্যাঁ 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 ট্রু। সো আজকে আমার একটা ফ্রেন্ড শান্তনা নামে, শি কল্ড মি ফ্রম ফিনল্যান্ড, নক দিছে আফটার অনেক বছর পরে, বয়স বললে সে বছর বললে বয়স জেনে যাবে, এই জন্য বছরটা বলতেছে না, বাট অনেক বছর পরে ফোন করছে যে তোমাকে দেখে এখনো মনে হয় একই রকম আছে, খুব ভালো লাগলো দেখে, তোমার শো দেখে খুব ভালো লাগে। ফিনল্যান্ডে হেলসিঙ্কিতে থাকে, হেলসিঙ্কিতে। সো আই ওয়াজ লাইক ওকে, আই ওয়াজ অ্যাবাউট টু কাম দিস সেপ্টেম্বর, হোপফুলি ইউরোপে আবার যাবো, দেখা হবে। রানী থ্যাংক ইউ, মনে কিছু নিও না, নিলাম না, না না প্লিজ, ভালোবাসা নাও, প্রচুর ভালোবাসা নিও, বর্ষাকে হেট্রেট দিও না, একটা মানুষ বেঁচে আসছে, বেঁচে থাকুক, সবাই ভালো থাকুক, কাউন্সিলিং করাই দিও তোমরা সবাই মিলে, যারা যারা ওকে নিয়ে খুব হেডেক তোমার। আউট অফ আর লিগ, বাইরে বাই শো করার পরে সবাই, হ্যাঁ আই নো, সবাই কমপ্লিমেন্ট দিছে, দেখো না কমপ্লিমেন্ট দিছে দেখে ও বলতেছে ভাইয়া তুমি আমারে কি করছো, ভাইয়া তুমি তো আমারে ধ্বংস করে দিলা, কিন্তু তোমাদের তো দেখতেছো ওকে নিয়ে খুবই তোমাদের মাথা ব্যথা। ইটস নট অ্যাবাউট দ্যাট। দেখো যখন আমার শোতে আসছে, আজকে আমাদেরকে নক কেন দিচ্ছে, বিকজ আমার এখানে শোতে আসছে, আমার শোতে ডিটেলস ওর সাথে কথা হয়েছে জিনিসগুলো নিয়ে, সেই জন্য সবাই যখন এই নিউজটা দেখছে, দে স্টার্টেড নকিং আস, যে ভাই আসলে কি মরে গেছে, আসলে কি এরকম কাহিনী, এরকম এরকম। সো আই স্টার্টেড লাইক রিপ্লাইং দেম, ওই রকম পোস্ট করে করে। ওকে, দ্যাট ওয়াজ দ্য থিং। তুমি একটু দূরে ছিল, তোমাকে আমি আপডেট করে দিলাম আর কি। হ্যাঁ হ্যাঁ, আমি তো জানতামই না। হ্যাঁ, এই ইনফরমেশন গুলো ফেলে দাও, এগুলো রাখার তো কোনো দরকার নেই। রানী ভালো থাকো, কিছু বলতে চাইলে প্লিজ বলতে পারো। এই যে না না না, সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আমরা আসলে একটা সুন্দর একটা গল্পের টপিক নিয়ে আড্ডা দিতে চাইছিলাম, বর্ষা মাঝখান থেকে কোথা ঢুকে গেছে আমি জানি না, আমরা আরো করবো সামনে মঞ্জু ভাইয়ের সাথে, আমাদের আরো কিছু ভালো ভালো টপিক, এবং আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা কোন টপিকের উপর জানতে চান, বা কথা বললে, বা আমরা এটা নিয়ে কথা বললে দুটো টপিক নিয়ে কথা বলতে চাইবো না, যেটা আপনারা কমেন্ট করলো আমি বলবো না, অ্যাটলিস্ট ও বলতে পারে, ধর্ম আর রাজনীতি।
আমি এই দুটো নিয়ে কথা বলতে চাই না। ধর্ম রাজনীতি আমি আর এই ধর্ম কখনো কখনো কথাবার্তার মধ্যে মুসলিম কান্ট্রি তো চলে আসে, আর নিজের রিলিজিয়নটা চলে আসে। এখন আমরা হয়তো ধর্ম দিয়ে বলতেছি না, ঠিক আছে, ওকে। সি আই বিলিভ ইন আল্লাহ, অফ কোর্স আল্লাহ যা করে ভালোর জন্য করে। এখন আমরা ধর্ম নিয়ে তো আমরা কেউ অনেক বেশি জানি না, না। অফ কোর্স এইটাই তো প্রবলেম, যারা জানে তারা কম বলে, আর যারা জানে না তারা খুব বেশি কথা বলে, ঠিক আছে? সো আমরা ধর্ম নিয়ে খুব কম জানি, কথা বলাই কম। সো আল্লাহ যা করে ভালোর জন্য করে। আমরা এখন লাইফটা করব, শেষ করব, সেটা ভালোর জন্য হবে। রানী ভালো থাকো, সুখে থাকো, ঠিক আছে? জীবন সঙ্গী নিয়ে সবাইকে আমার জন্য দোয়া করতে বলো। সবাই প্লিজ আমার জন্য দোয়া করতে বলো, আমার জন্য দোয়া করেন, ওর জন্য প্লিজ দোয়া করেন। আর আপনারা দোয়া তো চাইতে পারি অ্যাট লিস্ট। তাহলে চাও, আমার জন্য চাও একটু। হ্যাঁ, যে মঞ্জু ভাই এখনো বিয়ে করে নাই, মঞ্জু ভাই অনেক না, বিয়ের জন্য দোয়া করার কোনো দরকার নেই ভাই। আমি বিয়ে থেকে মানে আমি লাইক যে মার্ক সেফ, মানে বলে না যে ভূমিকম্প হলে মার্ক সেফ, জীবন সঙ্গের সুন্নাহ বিয়ে করা, মাত্র বললা ফরজ, এখন আবার সুন্নাহ। আমি বলি না ফরজ, আমি সবসময় সুন্নাহ, এটাই অরিজিনাল কথা। আচ্ছা ওকে, আমি বিয়ে করতেছি ইনশাআল্লাহ এই বছরই, আপনারা দোয়া করেন আমার জন্য। সবাই ভালো থাকেন। তখন আমরা একটা লাইভে যাব ওর বিয়ে নিয়ে। বিয়ে এটা নিয়েও লাইভে যাবা? শোনো, আমি ভেরি প্রাইভেট পারসন, বুঝছো? আমি বিয়ে করব, কাউকে নাও জানাইতে পারি। তুমি বর্ষাকে একটা মেসেজ দিয়ে দাও যে তোমাকে বেঁচে থাকতে হবে আমার বিয়ে পর্যন্ত। ওরা দূরে রাখো ভাই, মাফ করে দাও ভাই, প্লিজ ভাই, আশেপাশের জন্য আসে ভাই। আর টেক্সট করেন আপনাকে, ওকে নিয়ে, ও বেঁচে আছে, ভালো আছে, সুখে আছে, ঠিক আছে? হ্যাঁ, মরে যায় নাই। গাইজ, আই লাভ ইউ, থ্যাংক ইউ। ওকে।